আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছো। অনেকে আবার ভালোও নেই। কেন ভালো নেই? সাম্প্রতিক নিয়ে টেনশন। অনেকের টেনশন প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে, অনেকের টেনশন প্রণালী ও সীমারেখা নিয়ে, অনেকের টেনশন যুদ্ধ বিপ্লব নিয়ে, আবার অনেক দিকে অনেকের টেনশন হচ্ছে পুরস্কার সম্মাননা নিয়ে। সো আজকের সাধারণ জ্ঞান ফাইনাল রিভিশন এই ধামাকা ক্লাসে আমরা এতগুলো টপিক রিভিশন করব এবং আজকে এমন এমন এমসিকিউগুলো আমি সলভ করব ইনশাল্লাহ, যেখান থেকে সামনে যে কোনো চাকরি পরীক্ষা বা অ্যাডমিশনে, বিশেষ করে যাদের সব ঢাবি চবি জবি বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে এই টপিকগুলো যে কভার করাবো, সাম্প্রতিকগুলো যে আজকে ধামাকা হবে সেখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে। সো লাইভে যারা যখনই যেখান থেকে যুক্ত হবে এই ফাইনাল রিভিশন ক্লাস একে সবাই হচ্ছে সর্বপ্রথম একটা রিয়েক্ট করে দিতে হবে। অবশ্যই অবশ্যই বহু ফ্রেন্ডদেরকে মেনশন দিতে হবে এই ক্লাসে, যদি এই ক্লাসটা জমে উঠবে। আজকে সর্বোচ্চ যারা মেনশন দিবে তাদের জন্য গিফট রয়েছে। আর একটা রিয়েক্ট দিয়ে নিজের টাইমলাইনে শেয়ার করে একটু ডান লিখে জানাই কারা কারা ডান লিখেছে, আমি একটু দেখতে চাই। সো কে কোন জেলা থেকে দেখছো, কার কোন টার্গেট রয়েছে সেটা আমাদের জানিয়ে দিতে হবে। আজকের ফাইনাল রিভিশন ক্লাস হবে একদম ধামাকা, একদম ধামাকা, এবং প্রত্যেকটা প্রশ্ন আমি ব্যাখ্যা করবো আজকে। কিন্তু শুধু শিওর শর্ট যে এমসিকিউগুলো রয়েছে সেগুলোই কিন্তু আমি উপস্থাপন করবো ইনশাল্লাহ। সো কমন পড়ে না সাধারণ জ্ঞান, প্রশ্ন কমন পড়ে না, এই ক্লাসটা করো। তোমরা সাধারণ জ্ঞান নিয়ে ভয় পাচ্ছ, এই ক্লাসটা করো। সাম্প্রতিক নিয়ে ভয় পাচ্ছ, আজকের ক্লাসটা করো। সকল ধরনের ভয়, সংশয়, ভীতি যা আছে, যা তোমার মনে সঞ্চার হয়েছে সেগুলো এই ক্লাস থেকে দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমি সবসময় বলি ইনশাল্লাহ আল্লাহর নামে শুরু করলাম আজকে ক্লাস থেকে, যাতে কমন পড়ে। এই ক্লাসটা করে যাতে টাইমটা ওয়েস্ট না হয়, এই মোটোকে সামনে রেখে আজকের এই ক্লাসটা হবে। সো কারা কারা যুক্ত হচ্ছে আমিও একটু আমার পেইড ব্যাচগুলোতে শেয়ার করে দেই। 1 মিনিট সময় দিবা, এই ফাঁকে তোমরা সর্বোচ্চ বন্ধু মেনশন দাও। আমি দেখতে চাই কারা কারা মেনশন দিয়েছো, কারা কারা শেয়ার করেছো, এবং একটা রিয়েক্ট যে যখনই দেখবে, ইউটিউব হোক আমার ফেসবুক হোক, সব জায়গায় দিয়ে দিতে হবে। সো এখনই আমি একটু শেয়ার করে দিচ্ছি, সবাই একটু যুক্ত হয়ে যাও। এটা একদমই ফাইনাল রিভিশন ক্লাস। যার টার্গেট মেডিকেল, যার টার্গেট ঢাবি বা পরবর্তী যে কোনো বিশ্ববিদ্যালয়, যে কোনো গুচ্ছ হোক, ডেন্টাল, নার্সিং যা হোক, এই ফাইনাল রিভিশন ক্লাস সবার জন্য কার্যকর হবে ইনশাল্লাহ। সো আমি শেয়ারটা করে দিই, পেইড পেজগুলোতে, বিকজ সবাই একটু শেয়ারটা করতে হবে। এই ফাঁকে ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ওকে। জিকে ফাইনাল রিভিশন ক্লাসটা হবে ফাইনাল রিভিশনের মতোই একদম। কোনো জায়গায় কারো ঘাটতি থাকলে, কোন জায়গায় কারো খটকা থাকলে, কোনো কমন না পড়ার সম্ভাবনা থাকলে এই ক্লাসটা করো, এবং এই জায়গাটা একটু খেয়াল করবা, এই লাইনটা একটু খেয়াল করবা ইনশাল্লাহ। ফাইনাল রিভিশন আমি একটু শেয়ার করে দিচ্ছি আমার গ্রুপগুলোতে, বিকজ ওরাও তো এটার জন্য অপেক্ষা করে বসে আছে, যেহেতু নাবিল ভাইয়া। ওকে, প্রায় আমার শেয়ার করে ডান হয়ে যাবে এখনই। যারা পেইড ব্যাচের আসো তোমরা একটু জানিয়ে দাও। ওকে, কপি ডান। আমি একটু শেয়ারটা করে দিই। সবাই যে যখনই দেখবা সর্বোচ্চটুকু এই ক্লাস থেকে নেওয়ার চিন্তা করে ক্লাসে আসবে, এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করবা। খাতা কলম কে নাও নাই আমাকে জানাও। এই খাতা কলম নেস নাই কে আমাকে জানাও। খাতা কলম নেও নাই কে আমাকে জানাও। খাতা কলম কার নেওয়া হয় না এটা জানাতে হবে। খাতা কলম হাতে নাও, খাতা কলম ছাড়া লাভ নাই। এবং চলো আর কথা না বলে একটা প্রশ্ন দিয়ে শুরু করি, বাকিটা তোমরা আমি শেয়ারটা করে দিচ্ছি এই ফাঁকে। যা আসতে পারে, যেটা আসতে পারে সেটা নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ আজকে, ইনশাল্লাহ। সো সবাই একটু উত্তর করতে থাকো, সবাই একটু স্বতঃস্ফূর্তভাবে উত্তর করতে থাকো যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ইলেকটোরাল যে ভোটের সংখ্যা সেটা কত, মোট কত জানতে চাওয়া হয়েছে। যে মোট কত, এই যে মোট জানতে চাওয়া হয়েছে, এই যে মোট, এখানে কিছু ব্যাপার স্যাপার আছে মাথায় রাখতে হবে। মোট জানতে চাওয়া হয়েছে, রাইট? ওকে, মোট জানতে চাওয়া হয়েছে। মোট কত আমাদেরকে একটু কমেন্ট করে জানাও। সবাই একটু মোট জানিয়ে দাও কত ইলেকটোরাল কলেজের সংখ্যা, দেখি কার উত্তরটা সঠিক হয়। ওকে, থ্যাংক ইউ। কার উত্তরটা সঠিক? সো যুক্তরাষ্ট্রের নির্বাচন
নিয়ে বা বিশ্বের যে আলোচিত দেশগুলো নিয়ে সেখান থেকে কিন্তু প্রত্যেক বছরই প্রশ্ন আসে। সো তোমরা মাথায় রাখবা কোন দেশটা কি কারণে আলোচিত হচ্ছে, ইরান কি কারণে আলোচিত হচ্ছে, চীন কি কারণে আলোচিত হচ্ছে, কার সাথে কার চুক্তি হচ্ছে, আন্তর্জাতিক যে সূচকগুলো হয় জরিপে কোন দেশটা এগিয়ে আছে, কার কি অবস্থান, এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, সো এইদিকে 538টি, এই পক্ষে বেশি ভোট আমি দেখতে পাচ্ছি যে 538টি। এখন আমরা জানি যে 538টি হচ্ছে যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের সংখ্যা। তো সেইটাতে আবার কয়েকটা ভাগ হয়ে যাবে, যেমন যুক্তরাষ্ট্রের যেই উচ্চ কক্ষ রয়েছে সিনেট, নিম্ন কক্ষ রয়েছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, কারণ এটা কিন্তু বাই ক্যামেরাল একটা সংসদ। তো সেইখানে সিনেটের আসন কয়টা এটা আমাকে জানাতে হবে, কিংবা হাউস অফ রিপ্রেজেন্টেটিভের আসন কয়টা থাকে 538টা থেকে। আবার যুক্তরাষ্ট্রের নির্বাচনে যদি কেউ কোনো দল প্রেসিডেন্ট হতে চায় তার কয়টা ইলেকটোরাল কলেজ লাগে, 538টার মধ্যে কয়টা ইলেকটোরাল কলেজ সে পেলে সে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারে, সেটাকে আমরা জানি অবশ্যই কি বলে, ম্যাজিক ফিগার। কি বলে? ম্যাজিক ফিগার। যুক্তরাষ্ট্রের ম্যাজিক ফিগার কত আসতে পারে? যুক্তরাষ্ট্রের ম্যাজিক ফিগার কত কারো কি জানা আছে? ম্যাজিক ফিগার কত কারো কি জানা আছে যে ম্যাজিক ফিগারটা কত? কারো জানা আছে যে ম্যাজিক ফিগার কত? দেখি, বলতে হবে যে ম্যাজিক ফিগার কত। ইউএস প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাজিক ফিগার কত? ম্যাজিক ফিগার কত? এবং ম্যাজিক ফিগার কত? এখন 270 উত্তর দিচ্ছ, 270 উত্তর দিচ্ছ অনেকেই। ওকে, 270 উত্তর দিচ্ছ। ওকে, 270টি উত্তর দিচ্ছ। এখন তোমাদের বলতে হবে যে ডোনাল্ড ট্রাম্প কত তারিখে শপথ গ্রহণ করবেন, ডোনাল্ড ট্রাম্প কত তারিখে শপথ গ্রহণ করবেন, এবং ওনার ভাইস প্রেসিডেন্ট বা যাকে বলা হয় রানিং মেট, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের যিনি ভাইস প্রেসিডেন্ট থাকে তাকে রানিং মেট বলা হয়, আর যিনি ভাইস প্রেসিডেন্ট তার স্ত্রীকে বলা হয় সেকেন্ড লেডি, বাট যে 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 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্ত্রী তাকে বলা হয় ফার্স্ট লেডি। সো ওই যে রানিং মেট সেই ব্যক্তির নাম কি এটা আমাদের জানাতে হবে, এটা আমাদের জানাতে হবে একটু। সো যারাই দেখছো আমি বলবো একটা রিয়েক্ট দিয়ে দাও, আর অবশ্যই শেয়ারটা ডান করে ফেলো, নিজে ফ্রেন্ডদেরকে তো অন্তত মেনশন দিবা, ফ্রেন্ড। ওকে, তাহলে 538টি উত্তর সঠিক, এটা নিয়ে আর বসে থাকবো না। আমাদের পরবর্তী প্রশ্ন, যুক্তরাষ্ট্রের সিনেটরদের মেয়াদ কত? যুক্তরাষ্ট্রে যারা সিনেটর হয় মানে উচ্চ কক্ষ যেটা, ঠিক আছে, আপার হাউস যেটা, উচ্চ কক্ষ যেটা, সিনেটরদের মেয়াদ কত বছর থাকে? এখানে অপশনে আছে হচ্ছে 5 বছর, 4 বছর, 6 বছর, 7 বছর, এখানে 4টা অপশন আছে। যুক্তরাষ্ট্রের সিনেটরদের মেয়াদ কত? দেখি কারা কারা উত্তর করতে পারো। যুক্তরাষ্ট্রের সিনেটরদের মেয়াদ কত? আজকের ফাইনাল রিভিশন ক্লাস, এখানে কিন্তু শুধুই সাম্প্রতিক জিকে নয়, একটা সাম্প্রতিক, আবার কখনো দেখবা বাংলাদেশ জিকে থেকে একটা প্রশ্ন, আন্তর্জাতিক জিকে থেকে একটা প্রশ্ন, আবার দেখবা তোমাকে এক কথায় প্রশ্ন করব, কোনো ধরনের অপশন থাকবে না, এরকম সুযোগও কিন্তু থাকবে। সো আজকে কিন্তু অনেকগুলো টপিক ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, এই কতিপয় টপিক নিয়ে কিন্তু ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। সো যাদের এই টপিকগুলোতে ঘাটতি রয়েছে এই রিভিশন ক্লাসে তোমরা অবশ্যই আমার কথাগুলো শুনে যাও, টার্গেট যে কোনো বিশ্ববিদ্যালয় এই বান্দার কথা থেকে হয়তো কমন পাবা ইনশাআল্লাহ। সো যেটা আলোচনা করছিলাম, যুক্তরাষ্ট্রের সিনেটরদের মেয়াদ কত? কেউ বলতে পারবা? এখানে ভুল উত্তর আসবে। 20 জানুয়ারি যারা বলছে উত্তর সঠিক, ইয়েস 20 জানুয়ারি উত্তর সঠিক, 20 জানুয়ারি উত্তরটা সঠিক। থ্যাংক ইউ। বলো সিনেটরদের মেয়াদ কত? সিনেটরদের মেয়াদ কত দেখি কারা উত্তর করতে পারো। যুক্তরাষ্ট্রের সিনেটরদের মেয়াদ কত? ভুল উত্তর আসবে, আমি শিওর যে ভুল উত্তর আসবে, এখানে হলপ করে বলতে পারি ভুল উত্তর আসবেই, এবং সংখ্যা গরিষ্ঠ ব্যক্তিরা, তোমরা যারা সংখ্যা গরিষ্ঠ তারাই হচ্ছে ভুল উত্তর দিবা। সো সেটা দেখার অপেক্ষায় আছি যে সিনেটরদের মেয়াদ কত। ইয়েস, বাহ, খুবই ভুল, খুবই সুন্দর। দেখি আমি কি একটু লিটল বিট কনফিউজ করে দিচ্ছি নাকি তোমরা কনফিউশনে পড়ে যাচ্ছ? যুক্তরাষ্ট্রের সিনেটরদের মেয়াদ কত? বলো যুক্তরাষ্ট্রের সিনেটরদের মেয়াদ কত? সিনেটরদের মেয়াদ বলো, যুক্তরাষ্ট্রের সিনেটরদের মেয়াদ কত? যুক্তরাষ্ট্রের সিনেটরদের মেয়াদ কত বছর দেখি কে বলতে পারো। ওকে, আমি আবারও বলছি সিনেটররা হচ্ছে আপার হাউসের লোক। সো তোমরা ভুল উত্তর দিচ্ছ, আমি জানি প্রেসিডেন্টের মেয়াদ যেহেতু 4 বছর, তোমরাও দিবা কত বছর? 4 বছর, কিংবা 1 বছর বাড়ায়ও দিতে পারো কেউ যদি ভুল করো, কিন্তু কেউই যে এই 6 বছরকে দিবা না যেটা হচ্ছে আজকে সঠিক উত্তর, সেটা আমি জানতাম, কারণ তোমরা যেটা গতানুগতিক পড়ো পরীক্ষায় গিয়ে দেখো সেটা আসে না। আর আমি অলওয়েজ কিন্তু ট্রাই করি একটু ডিফারেন্ট কিছু, একটু স্পাইসি কিছু দিতে, যেটা একটু কনফিউজিং, রাইট? সো সিনেটরদের মেয়াদ কিন্তু 6 বছর, প্রেসিডেন্টের মেয়াদ কিন্তু 4 বছর, এটা মাথায় রাখতে হবে। প্রেসিডেন্টের মেয়াদ কিন্তু 4 বছর মাথায় রাখতে হবে। সো সিনেটরের মেয়াদ 6 বছর। কে কে ছ্যাঁকা খাইছো, ধোকা খাইছো একটু জানাও। এর পরের প্রশ্ন, দেরি করলে আমাদের সময় অনেক লস হয়ে যাবে, সো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। এটা কোনো প্রশ্ন না, এটা দেখার পর তোমাদের অবস্থা অনেকের এরকম হয়ে যাবে। কি হয়ে যাবে? এইরকম হয়ে যাবে।
এরকম চিল্লাচিল্লি শুরু করবে, কারণ কি সারা বছর অপশন পাইছো। এই অপশনের কারণে পুরো জাতিই ধ্বংস হয়ে গেছে। আমাদের কি মনে আছে যা যা পড়েছি এক কথায়? সো তোমাদের কাছে আমি 7টা প্রশ্ন উপস্থাপন করলাম, একটা দুইটা না, এই 7টা প্রশ্ন থেকে কমন পড়তে পারে যে কোন চাকরি এবং অ্যাডমিশনে। আমি জাস্ট দেখতে চাই সবাই পই পই করে কমেন্ট করে উত্তর করতে থাকো এবং এক কথায় উত্তর করো, দেখি কার কি দক্ষতা, নাকি এরকম অবস্থা। সো অপশন সবসময় থাকবে এরকম না, তোমার কি মুখস্থ হয়েছে কিনা নিজেকে যাচাই করার জন্য আমি চেষ্টা করলাম আমার শিক্ষার্থীদেরকে আমি এইভাবে প্রশ্ন করে দেখি যে কারা কয়টা সঠিক উত্তর করতে পারে, কে কয়টা সঠিক উত্তর করতে পারে। পই করে দেখতে চাই যে তোমার কতটুকু পড়া হলো। এবং বিশ্বাস করো আমি আজে বাজে প্রশ্ন কখনো আনি না, যা আসতে পারে তাই আনি ইনশাল্লাহ। সো এটা উত্তর করো, এটা একটু উত্তর করে দাও, এটা একটু প্রত্যেকে উত্তর করে দাও, দেখি কারা কারা উত্তর করতে পারো। এখানে সবগুলো, যেমন বর্তমান বিশ্বের কোন দেশ সর্বাধিক দরিদ্র মানুষ বসবাস করে, 24 সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন, বাংলাদেশের সবচেয়ে বেশি চা উৎপাদন হয় কোন জেলায়, অনেকগুলো প্রশ্নই কিন্তু রয়েছে। সো কার কটা উত্তর সঠিক হয় আমি দেখতে চাই। তো উত্তর করতে হবে এক কথায়, এই প্রশ্নগুলো উত্তর করতে হবে, কমেন্ট করতে থাকো, যাতে করে তোমাদের নিজেদেরকে অপশন দেখে মনে পড়ার প্রবণতা থেকে বেরোয় এসে মনে আছে কিনা অ্যাকচুয়ালি সেটা আমি দেখতে চাই। সো কেউ আবার গুগলে সার্চ দিও না, সার্চ দিলে একদম বাস খাওয়া। সো দেখি পোলাপান, দেখি একটু উত্তর করে দাও, দেখি কারা কারা উত্তর করতে পারো, কারা কারা উত্তরটা করতে পারো, এই উত্তরটা কারা কারা করতে পারো আমি দেখতে চাই যে এটার উত্তর কি হবে, এইটার উত্তর কি হবে, কাদের উত্তরটা সঠিক একটু দেখতে চাই, কাদের উত্তরটা সঠিক, কে কয়টা উত্তর করতে পারো, কে সর্বোচ্চ উত্তর করতে পারো, এটা কিন্তু ম্যাটার করবে। সর্বোচ্চ কে পারো, এখানে সর্বোচ্চ যে পারবা তার জন্য রয়েছে কেয়া কসমেটিক্সের সৌজন্যে পরিবেশ বন্ধু গাছ। সো সবাই একটু উত্তরটা করে দাও, না হলে খাবা বাস, হতবা খেতে পারো ঘাস। সো যদি ঘাস না খেতে চাও উত্তর করতে থাকো। সর্বোচ্চ উত্তর কার আমি একটু দেখি, সর্বোচ্চ তোমরা জাস্ট কমেন্ট করতে থাকো। এরপরে আরেকটা পৃষ্ঠাও কিন্তু এরকম দিব, নাকি কেউ কান্নাকাটি করতেছে এরকম রাজপাল যাদবের মতো। সো ওকে, কার উত্তর সঠিক সেটা তো আমার দেখা উচিত, রাইট? ওকে, এখানে পঙ্কজ মৌলভীবাজার লিখছো, সাইমা মৌলভীবাজার 3-এর একজন, নিহন হিদানকায়ও লিখছো, 1 অক্টোবর দিচ্ছ একজন। ওকে, এখানে সঞ্জিদা কিন্তু আবার 4টার উত্তর একসাথে দিয়ে দিয়েছে। সো আমি দেখতে চাই কার কার উত্তরগুলো সঠিক, এগুলো সবগুলি সাম্প্রতিক। তারপরে ঈশিতা রয় এসা আছো, কমেন্ট করেছো, তোমাদের কমেন্টগুলো একটু পড়তে ভালোই লাগছে। তো ওকে, আমি সলভ করে দিব ইনশাল্লাহ, বাট তোমাদেরকে আর 1টা মিনিট সময় দিব। দেখো একটা দুইটা প্রশ্ন না, এটা তোমার কাছে মনে হতে পারে একটা সাজেশন যে নাবিল ভাই এমন কিছু প্রশ্ন দিয়েছে, এগুলো চর্চা করে গেলে হয়তো ইনশাল্লাহ এখান থেকে বাজিমাত হতে পারে। সো দেখি ওকে, হাবিবা সিলেট দিচ্ছ, কেউ শ্রীমঙ্গল দিচ্ছ, কেউ মৌলভীবাজার দিচ্ছ। তো উত্তরগুলো ভুল সঠিক মিলিয়ে আসছে, তবে আমি বেশি মনে করি যারা পড়েছো বিভিন্ন জায়গায় তারা এগুলো ভুল করার কথা না। অবশ্য যারা আমার সাম্প্রতিক জিকের পেইড ব্যাচে আসো, শুধু 200 টাকায় সাম্প্রতিক জিকের আমার যে পেইড ব্যাচ, তাদের একটা প্রশ্ন ভুল হওয়ার কথা না। অলরেডি তোমাদের 8টা ক্লাস নিয়েছি, 25-30 মিনিট করে ক্লাস। শুধু সাম্প্রতিক জিকেতে যারা ফুল মার্ক পেতে চাও, আমার সাম্প্রতিক জিকের যে কোর্সটা আছে, সাম্প্রতিক জিকের কোর্স মাত্র 200 টাকায়। 200 টাকায় সাম্প্রতিক জিকের 10টা ক্লাস, 10টা এক্সাম, 2টা মডেল টেস্ট, একটা সিক্রেট সাজেশন, যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো চাকরির জন্য পেইড ব্যাচ যুক্ত হতে নাবিল জিকে আমার এই পেজে নক দিলে হবে, নাবিল জিকে। ওরা কিন্তু একটাও ভুল করার কথা না। আচ্ছা, তাহলে এবারকে আমি সলভ করে দিব ইনশাল্লাহ। এবারকে আমি সলভ করে দিব যে বিশ্বের, এখানে একটা কনফিউশন আছে। ওকে, তোমরা উত্তর করতে থাকো, দেখি কার উত্তরটা সঠিক হয়। উত্তর সঠিক কার, পুরস্কার পেতে চাও কে, আর কে ভুল উত্তর করে আমার হাত থেকে একটা থাপ্পড় খাইতে চাও, সো সেটাও তোমরা বলে দাও। সো দেখতে চাই ভুল কারা কারা করেছো, এটা আগে আমার দেখতে ভালো লাগে বেশি। ওকে, সো এখানে খেয়াল করো, বর্তমান বিশ্বের কোন দেশে, এখানে বলেছে বর্তমান বিশ্বের কোন দেশে সর্বাধিক দরিদ্র মানুষ বসবাস করে। এখন একটা বিষয় খেয়াল করতে হবে, তোমাকে কিন্তু এইটা বলে নাই বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ কোনটা। যদি বলতো বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ, খেয়াল করবা দরিদ্র দেশ কিন্তু দক্ষিণ সুদান, কিন্তু যদি পরীক্ষায় আসে দরিদ্র দেশ বললে কিন্তু দক্ষিণ সুদান। আর যদি পরীক্ষায় আসে সর্বাধিক দরিদ্র মানুষ বাস করে, মানে যেই মানুষগুলো আছে তারা চরম দারিদ্র্যে বাস করে, ইন্ডিভিজুয়ালি যদি মানুষকে ইন্ডিকেট করে কোনো জরিপ করা হয়, ওই মানুষগুলোর জীবনের যাত্রার মান, লিভিং স্ট্যান্ডার্ড খুবই বিলো লোয়ার ক্লাসের,
খুবই লোয়ার, মানে ক্লাসলেস এরকম অবস্থা, সেটা কিন্তু হবে কি ভারত। সেটা কি হবে? ভারত হবে। এটা কিন্তু ভারত হবে। আবার বিশ্বে জনসংখ্যা বেশিও ভারত। বিশ্বে প্লাস্টিক বর্জ্য যেই দেশ সবচেয়ে বেশি উৎপাদন করে সেটাও কিন্তু ভারত। সর্বাধিক দরিদ্র মানুষ করে বসবাস করে ভারতে। এরপরে 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে? আমি অলওয়েজ বলি সাহিত্য, শান্তি, অর্থনীতি কে পেয়েছেন, কোন দেশের, কি তার ভূমিকাটা কি, এটা বেশি জানবা। তো শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে এমন একটা সংগঠন নিহন হিদানকাইও, জাপানের। ওই সংগঠনটা কারা? যারা কিনা ওই যে 1945 সালে 6 আগস্ট 9 আগস্ট জাপানের হিরোশিমা নাগাসাকিতে যে লিটল বয় ফ্যাটম্যান বোমা ফেলেছিল, পারমাণবিক বোমা, আমেরিকা দাঁত ভাঙা জবাব দিয়েছিল, সেখান থেকে বেঁচে ফেরা মানুষগুলোই কিন্তু এই পরমাণু অস্ত্র বা ইত্যাদির বিরুদ্ধের যে সংগঠনটা, সেটাই কিন্তু এই নিহন হিদানকাইও। তাই তারা কিন্তু এবছর শান্তিতে নোবেল পিস প্রাইজ লরিয়েট কিন্তু তারাই এই সংগঠন পেয়েছে, এই একটা সংগঠন পেয়েছে। এবং 2024 সালে একজন নারী কিন্তু নারী নোবেল পুরস্কার পেয়েছে একজন, সে কিন্তু সাহিত্যে। সে ব্যক্তির নাম কি একটু কমেন্ট করে আমরা জানি, সে ব্যক্তির নামটা কি? তো এটা কিন্তু নিহন হিদানকাইও হবে। সবচেয়ে বেশি চা উৎপাদন হয় কোন জেলায়? সেটা কিন্তু হবে মৌলভীবাজার জেলায়। বর্তমানে চা বাগান কয়টি কেউ বলতে পারবা? বর্তমানে চা বাগান কয়টি? তোমরা শুধু উত্তর করতে থাকো, আমি যা যা বলবো তোমরা কিন্তু উত্তর করতে থাকবা। সো তোমরা যারা এখনো ক্লাসটাতে একটা রিয়েক্ট করোনি, একটা শেয়ার করো, নিজের ফ্রেন্ডদেরকে তো অন্তত মেনশন দিতে পারো। ওরাও তো অপেক্ষা করে যে ক্লাসগুলো ভাইয়া নিলে আমরাও একটু ক্লাসগুলো করব। সো ওদেরকে অন্তত তোমরা একটু মেনশন কিন্তু চাইলে দিতে পারো, ওদেরকে একটু মেনশন দিতে পারো, চাইলে একটু একটা রিয়েক্ট করে মেনশন দিতে পারো। তো এটা কিন্তু হবে মৌলভীবাজার। বর্তমান চা বাগান কয়টি? চা বাগান কয়টি? মৌলভীবাজার লিখেছে যারা, উত্তর সঠিক। চা বাগান কয়টি? আচ্ছা ওকে, একটু জানিয়ে দাও কবে থেকে দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ? একদম স্পষ্ট খেয়াল করতে হবে, এখানে কি সুপার শপ বলছে নাকি কাঁচা বাজার বলছে? সুপার শপ বললে উত্তর একটা, কাঁচা বাজার বললে উত্তর কিন্তু আরেকটা, যেটা কিন্তু পেট বেচে আমি লাস্ট ক্লাসেই সাম্প্রতিকের 200 টাকা ক্লাসে কিন্তু সলভ করে দিয়েছি। সো এটা কি বলছে? সুপার শপে করেছে, সুপার শপে করেছে। কত? 1 অক্টোবর। কারা উত্তর করেছো? 1 অক্টোবর হবে সুপার শপ, এটা মাথায় রাখতে হবে। কাঁচা বাজারটা কিন্তু ভিন্ন, দুইটা কিন্তু আসতে পারে। তো এই জায়গাটা খেয়াল করতে হবে, পয়েন্ট কিন্তু এইটা। তারপরে বাংলাদেশের সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? মানে কোন দেশে সবচেয়ে বেশি মানুষ প্রবাসী হিসেবে যায়, সেটা পুরুষ মহিলা যাই হোক, দুইটাই হবে কোনটা? সৌদি আরব। সৌদি আরব। আগে একটা ছিল যে সৌদির ছেলেকে পেলে মেয়ের মা তাদের মেয়েদেরকে বিয়ে দিতে পুরো একদম উইঠা পড়ে লাগতো। সৌদি থাকে, কাতার থাকে, ওরে বাবা, বাবা রে বাবা, মানে একটা অবস্থা, রাইট? এখন কিন্তু সেই চিত্রটা কিছুটা হলে পাল্টেছে আর কি, তাই না? আমারও একদিন স্বপ্ন ছিল যে সৌদি থেকে এসে চলো তারপর হচ্ছে সৌদিতে রপ্তানি করে। কিন্তু 2023-24 অর্থ বছরে প্রবাসী যে আয়, যে রেমিটেন্স যাকে আমরা বলি, সেটা আমরা সবচেয়ে বেশি লাভ করছি কোন দেশ থেকে? সেটা কিন্তু সৌদি না, যদিও সৌদিতে বেশি মানুষ অবস্থান করছে, সেটা পেয়েছি ইউএই। কি ইউএই মানে কি? ইউনাইটেড আরব আমিরাত, মানে সংযুক্ত আরব আমিরাত, মাথায় রাখতে হবে এটা। এরপরে বাংলাদেশের কোন বিভাগের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? এখানে কম বলেছে, একটা হচ্ছে কম আর একটা হচ্ছে বিভাগ জনসংখ্যার ঘনত্ব, সেটা হচ্ছে বরিশাল। সেটা হচ্ছে কি? বরিশাল। কোন দুইটা বিভাগের সাথে ভারতের কোনো ডিরেক্ট সীমান্ত সংযোগ নাই বাংলাদেশের সাথে? একটা বরিশাল বিভাগ, আরেকটা কিন্তু ঢাকা বিভাগ, এটা আমাদের মাথায় রাখতে হবে। বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ কোনটা? সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ, দেখি কে উত্তর করতে পারো। 7 নম্বর প্রশ্ন উত্তরটা যারা পারবা তারা জোস। এই 7 নম্বর প্রশ্ন উত্তর যারা পারবা তারা জোস। তো 7 নম্বর প্রশ্ন উত্তরটা কারা পারবা? বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? কার্বন নিঃসরণকারী, আর এটা হচ্ছে মাথাপিছু কার্বন, দুইটা ভিন্ন ব্যাপার। দেখি কারা বলতে পারো কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? ক্লাসটা একটু বড় হতে পারে, যেহেতু অনেক প্রশ্ন নিয়ে এসেছি, তোমাদেরই লাভ হবে। সবাই শেষ অবধি থেকো, নাহলে তোমরা আসলে একটা কমপ্লিটনেস পাবা না। এখান থেকে কমন পাওয়ার যে ব্যাপারটা, সেটা হয়তো ততটা থাকবে না। বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণ করে কারা? কার্বন নিঃসরণ করে কারা? এটা একটু দেখি তো। চীন, কেউ ভুটান, কেউ চীন, কেউ ভুটান, কেউ চীন, কেউ ভুটান। কার্বন নিঃসরণকারী দেশ কোনটা? ওকে ওকে ওকে, সো তোমরা উত্তর করছো। তো তারপরে আমাদের যে প্রশ্ন থাকবে, এই প্রশ্নটা তোমরা একটু উত্তর করে ফেলো, যে বাংলাদেশের
বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? শুধু সাম্প্রতিক না, আমরা সাম্প্রতিক, বাংলাদেশ, আন্তর্জাতিক সবগুলো কিন্তু প্র্যাকটিস করবো এই ক্লাসে ইনশাল্লাহ। সো বাংলাদেশের বৃহত্তর যে ঢাকা জেলা রয়েছে, এই ঢাকা জেলা কোন জনপদের অংশ ছিল? কোন জনপদের অংশ ছিল? ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এই জনপদ প্রাচীন বাংলার ইতিহাস থেকে প্রশ্ন আসতে পারে, আমি একটু বলে দিচ্ছি। ওকে, দেখি কারা কারা উত্তর করতে পারো। দেখি ওকে, আচ্ছা, বঙ্গ বলছো, ইয়েস। দেখো, প্রাচীন বাংলার যে জনপদগুলো ছিল তার মধ্যে সবচেয়ে বড় জনপদ ছিল কোনটা? সেটা কিন্তু ছিল এই বঙ্গ। ঢাকা কিন্তু বঙ্গের অংশ ছিল। এবং সবচেয়ে প্রাচীন ছিল কি? পুন্ড্র। সবচেয়ে প্রাচীন কিন্তু ছিল এই পুন্ড্র। সো জনপদ কোনটার অবস্থান, বর্তমান কোন জেলায়, কোন সাইডে, এগুলো মাথায় রাখতে হবে। কোন জেলার কি বিশেষত্ব রয়েছে, যেমন গৌড়ের একমাত্র অংশ যেটা বাংলাদেশে পড়েছিল। জনপদগুলো কিন্তু বাংলাদেশ ভারত উভয় জায়গায় ছিল, তবে বাংলাদেশের মধ্যে মনে করো 7-8টার খবর পাওয়া যায়। এর মধ্যে যেটা গৌড় একমাত্র কিন্তু বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে পড়েছিল গৌড়। হ্যাঁ, মাথায় রাখতে হবে, এগুলো মাথায় রাখতে হবে। এবং সবচেয়ে প্রাচীন শহর কোনটা বাংলাদেশের? যে তোমার আমরা জানি যে বগুড়ার মহাস্থানগড়, এইটা কিন্তু পুন্ড্র জনপদের অংশ ছিল। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আবার কুমিল্লা, নোয়াখালী এগুলো কিন্তু সমতট। হরিকেল ছিল পাহাড়ি জনপদ। ওই যে টারশিয়ারি যুগের পাহাড়গুলো যে অঞ্চলে, সিলেট কিংবা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ছিল হরিকেল। বরিশাল ছিল চন্দ্রদ্বীপের অংশ। ঠিক আছে, যেই কক্সবাজার ছিল এটা কিন্তু আরাকান এটারই অংশ ছিল। হ্যাঁ, মাথায় রাখতে হবে। সো এই ব্যাপারগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। আবার আসতে পারে বাঙালি জাতির উৎপত্তি নিয়ে, কোন জাতি থেকে এসেছে? অস্ট্রিক থেকে। বাংলার সবচেয়ে প্রাচীন জাতি আবার দ্রাবিড়। কোন বাংলাদেশের যেই ক্ষুদ্র নিগোষ্ঠীগুলি দেখা যায় তাদের সবচেয়ে বেশি অংশ এসেছে মঙ্গলয়েড থেকে। তো এই যে তথ্যগুলো মাথায় রাখতে হবে। এরপর মাথায় রাখতে হবে কোন কোন রাজবংশগুলো এসেছিল, কে প্রথম, কে কি, ওই বিভিন্ন ব্যক্তিদের কি ভূমিকা, সো এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু বঙ্গ ছিল। হ্যাঁ, বঙ্গ। সো তোমরা উত্তর পারো। তারপরে আমাদের 4 নম্বর প্রশ্ন আবার সাম্প্রতিক। দেখো, টেকনোলজি থেকে, থেকে প্রশ্ন থাকেই যে কোনো বিশ্ববিদ্যালয়, হয়তো তুমি খেয়াল করলে দেখবা। তো বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতীয় পরিচয়পত্রে ফেস ভেরিফিকেশন চালু করেছে কোন দেশ? সিম্পলি এক কথায় উত্তর হবে। এইগুলো থেকে প্রশ্ন আসে। দেখি কারা উত্তর করতে পারো যে বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতীয় পরিচয়পত্রে ফেস ভেরিফিকেশন চালু করেছে কোন দেশ? হুবহু চলে আসতে পারে, হুবহু। এটা এক কথায় উত্তর করবে, এটা নিয়ে বেশি হোল্ড করবো না, কারণ এটা তোমাদের উত্তর জানলেই হবে। দেখি কারা উত্তর করতে পারো। ফেস ভেরিফিকেশন চালু করেছে কোন দেশ? জাস্ট ফেস ভেরিফিকেশন চালু করেছে কোন দেশ, এটা একটু উত্তর করে দাও। ওকে, তোমরা যারা উত্তর করছো, কেউ জাপান, কেউ চীন, নো, উত্তরটা কি হবে? দেখি, ওকে, সিঙ্গাপুর। উত্তর সঠিক, সিঙ্গাপুর মাথায় রাখবা। সিঙ্গাপুর এটা মাথায় রাখবা। ফেস ভেরিফিকেশন চালু করেছে তোমার কোথায়? সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের মধ্যে ফেস ভেরিফিকেশন থাকবে। ঠিক আছে, ওকে। তারপরের প্রশ্ন আমাদের, প্রাচীন বাংলার সমতট বর্তমান কোন কোন অঞ্চলে সমতট? 4টা অপশন আছে, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, নেত্রকোনা, কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ, জামালপুর। সমতট থেকে আমি বেশিরভাগ প্রশ্ন আসতে দেখেছি বিগত সালে। সো সমতট একটু উত্তর করে দাও। দেখি সমতট কোন কোন জায়গার অংশ ছিল, কারা কারা উত্তর করতে পারো। সমতট একটু কনফিউশন আছে, সমতট নিয়ে হয়তো একটু কনফিউশন আছে, তারপর দেখতে চাই কার কি অবস্থা। সমতট নিয়ে একটু কনফিউশন আছে, দেখি কার কি অবস্থা। দেখো, আমি কিন্তু এই
জনপদটাকে যাতে 1 মিনিটে মুখস্থ থাকে একটা ফ্রি ভিডিও করেছি। তোমরা যারা আমার পেইড ব্যাচে নাই, যারা আপনারা আমার পেইড ব্যাচে নাই, তারা কিন্তু চাইলে এই ভিডিওটা দেখলেই হবে। এই ভিডিওটা দেখলে এখান থেকে কিন্তু আপনারা 1 মিনিটে প্রাচীন বাংলার জনপদ প্রত্যেকটা জিনিস মুখস্থ করতে পারবেন। এই ভিডিওটা কোথায় আছে? আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলে একটু প্লেলিস্টটা ঘুরলে আপনি একটু নিচে গেলে দেখবেন যে জনপদ মুখস্থ রাখার টেকনিক, রাজধানী মুখস্থ রাখার টেকনিক, তারপর হচ্ছে প্রণালী মুখস্থ রাখার টেকনিক, এরকম শর্টকাট অনেক টেকনিক দেওয়া আছে। এই যে নাবিল হাসান অফিসিয়াল আমার ইউটিউব চ্যানেল, যারা ইউটিউবে এখনই যাবেন গেস একটা সার্চ করবেন নাবিল হাসান অফিসিয়াল লিখে, সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বাটনটা অল করে দিবেন, অল করে ব্যাস এরপর গিয়ে একটা সময় এই ক্লাসটা করে ফেলবেন। এখন হয়তো ভুলে যাবেন, তাই সাবস্ক্রাইবটা করে দিন। নাবিল হাসান অফিসিয়ালে গিয়ে এই প্রাচীন বাংলা জনপদের এই ক্লাসটা দেখতে হইলে বা অন্যান্য টেকনিকগুলো দেখতে হইলে এইটা আমার ইউটিউব চ্যানেল নাবিল হাসান অফিসিয়াল, জাস্ট এখন মনে থাকতে একটা সাবস্ক্রাইব করে দিয়ে জাস্ট এই ক্লাসটা পরে দেখলেও হবে। সো এগুলো ইজি ব্যাপার, এগুলো কিন্তু ইজি ব্যাপার। সো আমরা যেটা আলোচনা করছিলাম, প্রাচীন বাংলার সমতট বর্তমান কোথায় অংশ ছিল? সবাই উত্তর করতেছো কুমিল্লা নোয়াখালী। হ্যাঁ, উত্তর সঠিক। তাহলে কুমিল্লা নোয়াখালী। ওকে, কুমিল্লা নোয়াখালী উত্তর সঠিক। হ্যাঁ, কুমিল্লা নোয়াখালী উত্তর সঠিক। থ্যাংক ইউ। কুমিল্লা নোয়াখালী, কুমিল্লা নোয়াখালী, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন আমাদের যে জেন জি প্রজন্মের জন্মকাল কখন? জেন জি বা এখানে আরেকটা আছে জেন বিটা, এইটা কবে? দেখি কারা কারা বলতে পারে জেন বিটা আর জেন জি। এখন সম্প্রতি একটা বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্নটা এসেছিল জেন জি এর জন্মকাল কখন। তখন এইখানের কোনো অপশন ছিল না, কিন্তু আমি আমার পেইড ব্যাচে পড়িয়েছিলাম যে এটা না থেকে অন্য একটা থাকতে পারে, কারণ ওইটাও আমি দেখেছি রিসার্চ করতে গিয়ে। বাট ওইটা থাকলে তো ওইটা দিবাই, ওইটা না থাকলে এটা দিবা, সেটা নিয়ে কনফিউশনটা দূর করাচ্ছি। তো উত্তর করতে হবে যে জেনারেশন বিটা এইটার জন্মসাল কত থেকে কত আর জেন জি কত। এখন জেনারেশন যেটা বিটা এইটা একদম এই 2025 সালের 1 জানুয়ারি 2025 সালে যাদের জন্ম এবং 1 জানুয়ারি 2025 থেকে শুরু হয়ে 2039 মধ্যে যাদের জন্ম হবে তারাই কিন্তু এই জেনারেশন বিটা, এটা মাথায় রাখতে হবে। আর জেনারেশন জেন জির মানে জেনারেশন জুমার্স, এটা কিন্তু এই আমরাই। জেনারেশন জুমার্সের পরে জেনারেশন আলফা। তো জেনারেশন জুমার্সেরটা কি হবে দেখি। জেনারেশন জুমার্সেরটা কি হবে? 97 থেকে 2012। কিন্তু যদি, হ্যাঁ উত্তর সঠিক, যদি অপশনে যদি এই 97 থেকে না থাকে তখন হবে 95 থেকে 2010, দুইটাই সঠিক। কারণ বিভিন্ন জরিপে এটা এসেছে। তবে আমি বেশিরভাগ 97 থেকে 12টা বেশি দেখেছি, বাট চারুকলা ভর্তি পরীক্ষায় কিন্তু এইটাকে নিয়েছে উত্তর। এগুলো তো কাছেই না, এগুলো তো বাদ। সো জেন জি এর পূর্ণরূপ, জেন বিটা ইত্যাদি বিষয়, এটা কিন্তু এই তোমার জুলাই বিপ্লবের সাথে জড়িত। সো এগুলো মাথায় রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন কে? এটা প্রাচীন বাংলার ইতিহাস থেকে একটা প্রশ্ন, দেখি কারা উত্তর করতে পারে। প্রথম বংশানুক্রমিক শাসন। আজকে কিন্তু সাম্প্রতিক বাংলাদেশ জিকে প্রণালী ও সীমারেখা, বিশ্বযুদ্ধ, পুরস্কার সবগুলো নিয়েই কিন্তু আজকে মোটামুটি রিভিশন হবে এবং কিছু ইম্পর্টেন্ট টপিক কি বলে দিব তোমাদেরকে। তোমরা যারা ইম্পর্টেন্ট টপিক খুঁজতেছো ভাইয়া, সাজেশন খুঁজতেছো, সাম্প্রতিক জিকেতে যাদের অনেক প্রবলেম, তোমরা বসে আসো শুধু। আর এই দেখো আমার শিক্ষার্থীরা কি করতেছে, এই যে এটা হচ্ছে আমার সাম্প্রতিক জিকের যে কোর্সটা। দেখো এইখানে ওদের আজকে 8ম ক্লাস আপলোড দেওয়া হয়েছে। এই যে এটা 8ম ক্লাস, এটা হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে 7ম ক্লাস, ছোট্ট এটা 6ষ্ঠ ক্লাস। দেখো এক একটা ক্লাসের লেন্থ হচ্ছে মাত্র 25 থেকে 27 মিনিট করে। বাট যে টপিকগুলো আমি ওদেরকে পড়িয়ে দিচ্ছি একদম টপিক ধরে 10টা ক্লাস হবে শুধু সাম্প্রতিক জিকের এই ব্যাচটাতে। সাম্প্রতিক জিকের ব্যাচটাতে শুধু 10টা ক্লাস হবে, প্রাইস মাত্র 200 টাকা। 200 টাকায় 10টা ক্লাস, 10টা এক্সাম, 2টা মডেল টেস্ট। শুধু সাম্প্রতিক জিকে যাদের ভয় যে এটাতে ফুল মার্ক আমাকে পেতে হবে বা এটাতে ভালো করতেই হবে, 1 মার্কও আমি ছাড়বো না, ঠিক আছে, 1 মার্কও ছাড়বো না, তারা হচ্ছে আমার এই পেজ নাবিলস জিকে ফেসবুক পেজে নক দিলে হবে, ভাই আপনার সাম্প্রতিক জিকে ভর্তি হতে চাই, দ্যাটস ইট। আমি যুক্ত করে দিব, ব্যাস তুমি 10টা ক্লাস চাইলে একদিনে করে ফেলতে পারবা, যেহেতু ছোট ছোট ডিউরেশন, তোমার একদম টেনশন দূর হয়ে গেল।
এবং প্রত্যেকটা ক্লাস আমি দাগাই দিই কোনটা আসতে পারে, যেটা আমি সবসময় করি। অনেক তো লাইন থাকে কিন্তু কোনটা আসতে পারে দাগাই দিই। সো যাই হোক, তোমরা যারা দরকার তাদেরকে জানিয়ে দিলাম, দরকার হতেই পারে, সবাই তো আর এক না, দরকার হতেই পারে। সো দেখো, বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেছিলেন কে? তোমরা উত্তর দিয়েছো কি? আমি জানি এখানে অনেকেই গোপাল দিয়েছো, উত্তরটা সঠিক। পাল বংশ। এই যে পাল বংশ আছে, এই পাল বংশ প্রায় 400 বছর শাসন করেছে। এই আমলে কিন্তু চর্যাপদ রচিত হয়েছিল এই আমলে, পাল বংশে। আবার এই পাল বংশ তোমার কি করেছে? পালি ভাষা যেটা রয়েছে সেটার উদ্ভাবন করেছে কিন্তু এই পাল বংশ। সো গোপাল, মহিপাল, ধর্মপাল, মদন পাল, নারায়ণ পাল, বিগ্রহ পাল, এই যে পাল যারা রয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি 400 বছর শাসন করেছে। এবং এটাকে বলেছে বংশানুক্রমিক শাসন, মানে বাপের পরে পুত, তারপর তার নাতি, তারপর তার পুতি, এইভাবে একটা বংশানুক্রমিক শাসন করেছিল কিন্তু পাল বংশ। এবং পাল বংশের পরে কিন্তু এসেছিল সেন বংশ, আমরা জানি। তো এই প্রাচীন বাংলার মৌর্য, গুপ্ত, গৌড়, পাল, সেন, কি সুন্দর করে পড়িয়েছি আমার জিকে পেইড ব্যাচে যারা আছো তোমরা জানো, বা যে কোনো যারা পড়েছো। তোমরা গোপাল উত্তর করেছো, তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। গোপাল ভাট উত্তর সঠিক। গোপাল ভাট তোমাদের উত্তর সঠিক। সো পাল হবে, রাইট? পাল হবে, পাল ডাইনেস্টি হবে। পরের প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? তুমি তো সারা জীবন পড়ে গেছো নিচের কোনটা ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রন্থ, কিন্তু পরীক্ষায় তোমাকে এটা দিবে না, তোমাকে দিবে যে আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটা। তখন প্যাস লাগে যাবে, আরে ভাই আমি তো সবই পড়ছি, মুখস্থ করে আসছি, ব্যাংকার টু দ্য পুয়ার, ওয়ার্ল্ড অফ 30, দরিদ্রহীন বিশ্বের অভিমুখে, কিন্তু কোনটা ওনার নিজের মানে আত্মজীবনী সেটা পড়ি নাই। সো ধরা খাবা। সো ডক্টর মোহাম্মদ ইউনূসের তোমার যে পুরস্কারগুলো আছে, নোবেল প্রাপ্তি, বর্তমানে তার যেই সাফল্য বা যেই অবস্থান, তার গ্রন্থ, তার যে ইনিশিয়েটিভ, এই সবগুলো থেকে প্রশ্ন কমন আসবে। সো এটা মাথায় রাখতে হবে আমাদের। সো ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম, এটা দীর্ঘইকার হবে কি? ব্যাংকার টু দ্য পুয়ার, দরিদ্রহীন বিশ্ব অভিমুখে, ওয়ার্ল্ড অফ 30, এরকম আছে। এগুলো বাংলা আসতে পারে, ইংলিশও আসতে পারে। সো এটা মাথায় রাখতে হবে। যারা দেখছো, আমি দেখছি অনেকেই তোমরা শেয়ার করোনি, একটা রিয়েক্ট পর্যন্ত দাওনি কৃতজ্ঞতা থেকে। এটা আমাদের রিভিশন ক্লাস কিন্তু 1, এরপর রিভিশন ক্লাস 2 হতে পারে, 3 হতে পারে, তোমাদের আগ্রহের উপরে। দেখি কারা উত্তর করতে পারো। এটা কি হবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? একটু উত্তর করতে হবে, ঠিক আছে? ওকে ফাইন, তোমরা উত্তর করছো ওয়ার্ল্ড অফ 30, উত্তর করছো না, ওয়ার্ল্ড অফ 30 হবে না। অনেকে উত্তর করছো ব্যাংকার টু দ্য পুয়ার, হবে না। উত্তরটা হচ্ছে ওনার আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে দারিদ্রহীন বিশ্বের অভিমুখে হচ্ছে ওনার আত্মজীবনীমূলক গ্রন্থ। এইটা একটু মুখস্থ করে ফেলতে হবে। এটা একদম 30 স্টার দিয়ে দিলাম যাতে কমন পড়ে যায় ইনশাআল্লাহ। আমরাও চাই সবাই হাত তো লয়াই মোনাজাত ধরো যাতে কমন পড়ে যায় আমাদেরকে। সো এটা আসার সম্ভাবনা আছে, যেহেতু একটা ব্যক্তির নিজের আত্মজীবনীমূলক গ্রন্থ, নিজের বার্তা দেয়। সো এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। আবার ওয়ার্ল্ড অফ 30 তার যে তত্ত্বটা রয়েছে সেখানে কি আছে? 30 বলতে কি 30 মধ্যে কি কেউ জানো? 30 গুলো কি একটু কমেন্ট করে জানাও 30 গুলো কি। সো পরীক্ষা কিন্তু আসতে পারে। হ্যাঁ, দারিদ্রহীন বিশ্বের অভিমুখে। থ্যাংক ইউ। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে? 1212, 1204, 1221। আমি আবারও বলবো মুসলিম শাসন কিংবা মুসলিম শাসনের সূচনাপাত বা মুসলিম শাসন যিনি সুদৃঢ় করেছেন, এই টাইপের প্রশ্ন কিন্তু বেশি আসতে পারে। সো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তোমার সালতানাতের একজন শ্রেষ্ঠ একজন সেনাপতি শাসক ছিলেন। তো তিনি মাত্র 17 জন তার সাথে সৈনিক নিয়ে এসেই কিন্তু এই বাংলা জয় করে ফেলেছিলেন। এবং ইতিহাস বলে সে এত দ্রুত ঘোড়া চালাতে পারতো, এত দ্রুত ঘোড়া সে চালিয়ে এসেছে, মাত্র এই 17 জন তাকে ফলো করতে পারছে, বাকিরা পিছে চলে গেছে। এই 17 জন নিয়েই তিনি জয় করেছেন। কি জয় করেছেন? নদিয়া হতে এসে তিনি জয় করে ফেলেছিলেন। তো তখন ছিলেন লক্ষণ সেন। তো লক্ষণ সেন ভাবছে এ কিছু করতে পারবে না। পরে যখন এই নদিয়া এসে জয় করে ফেললেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, তখন কিন্তু লক্ষণ সেন মানে সেন বংশের আমরা বলতে পারি সর্বশেষ সফল রাজা লক্ষণ সেন কিন্তু এই বাংলাদেশের যে মুন্সিগঞ্জ মানে বিক্রমপুর পালিয়ে গিয়েছিলেন এই বখতিয়ার খলজির ভয়ে।
তো লক্ষণ সেন যখন পালিয়ে যান তখন কিন্তু 1230 পর্যন্ত মনে হয় লক্ষণ সেন বেঁচে ছিলেন। তো এই মাঝখানের সময়টা লক্ষণ সেনের দুইটা ছেলে কেশব সেন, বিশ্বরূপ সেন, দুইজন কিন্তু একটু শাসন করেছিলেন, তারা সফল ছিল না। তো এই বখতিয়ার খলজি কত সালে বাংলা জয় করেছিলেন? সবার উত্তর যদি সঠিক হয় তাহলে উত্তরটা হবে হচ্ছে 1204। এই 1204 সালে নদিয়া জয় করেছিলেন। সো এই টাইপের, সেটা হোক মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে, গুপ্ত বংশ হচ্ছে প্রাচীন যুগের সবচেয়ে স্বর্ণযুগ, আবার তোমার সেন বংশের প্রথম রাজাকে, ঠিক আছে, আবার কার আমলে কৈবর্ত বিদ্রোহ হয়েছে, আবার মাথায় রাখতে হবে যে দানসাগর অদ্ভুত সাগর কে লিখেছেন, মাথায় রাখতে হবে অষ্ট সহস্রিকা প্রজ্ঞা পারমিতা কি, মাথায় রাখতে হবে যে চাণক্যকে, চাণক্যের ছদ্মনাম কি, ঠিক আছে, মাথায় রাখতে হবে এই জায়গাতে আবার তোমার আলেকজান্ডারের ভূমিকা কি। তো এই গোটা বিষয়গুলো আবার আছে যে বিভিন্ন ধরনের পর্যটকরা এসেছিল এই আমলটাতে, কে কার আমলে এসেছিল, কে কার আমলে এসেছিল, কে কোন দেশের পর্যটক, কে প্রথম এসেছিল। যেমন প্রথম চীনা মুসলিম পর্যটক মাহুয়ান, মাথায় রাখতে হবে। কে ইন্ডিকা লিখেছেন? ম্যাগাস্থিনিস, ভারতের ইতিহাস নিয়ে ম্যাগাস্থিনিস গ্রিস থেকে এসে ইন্ডিকা লিখেছিলেন, ঠিক আছে। হিউয়েন সাং এসেছিলেন চীন থেকে। সো এই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো একটু রিভিশন দিও প্লিজ, রিভিশন দিয়ে যেও, কমন পাবা ইনশাল্লাহ। আমাদের পরবর্তী প্রশ্ন, জনসংখ্যায় বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? এর পাশাপাশি কমেন্ট করে জানিয়ে দাও আয়তনে কততম, আয়তনে, আয়তনে কততম, আয়তনে কততম, আয়তনেও কততম, দুইটা বিষয় একসাথে জানাও। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের বর্তমান অবস্থান কত? দেখো বিশ্বাস করো এই সূচক জরিপ, সূচক জরিপ কোনটাতে অবস্থান কত এইটা আসবেই প্রশ্ন একটা। ডিউতে বিশেষ করে একটা প্রশ্ন তুমি ধরে রাখো ইনশাল্লাহ, ডিউতে একটা প্রশ্ন ধরে রাখো। আর যারা মেডিকেল সাবজেক্টের স্বপ্ন, তোমরা বলো ভাইয়া মেডিকেল জিকের জন্য সাম্প্রতিক কিছু বা জিকের জন্য কোনো টপিক দেন। আমার কোর্সে মেডিকেল জিকের জন্য অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে ক্লাস শেষ করে ফেলছে, বাংলাদেশ জিকে আন্তর্জাতিক জিকে এখনো গ্রুপে সকল ক্লাস রেকর্ডেড আছে। যাদের বাংলাদেশ জিকে আন্তর্জাতিক জিকেতে এখনো স্টিল ভয় আছে যে ভাই কমন পড়ে না, এক্সাম দেই নাই, অনেক তথ্যের মাঝখানে দাগায়া দেওয়ার মতো কেউ নাই, এখনো প্রতিদিন স্টিল, আমি একটু বেরিয়েছিলাম রুম থেকে, একজন ভর্তি হলো বাংলাদেশ জিকে আন্তর্জাতিক জিকে, তাদের টার্গেট ঢাবি মেডিকেল, রাবি, চবি, জাবি, জবি, যে কোনো বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জিকে আন্তর্জাতিক সাম্প্রতিক জিকে পুরোটা কমপ্লিট করতে চাই একদম স্বল্প টাকায়, রেকর্ডেড ক্লাসগুলো করে ফেলতে চাই, ভাইয়া সাজানো আছে গ্রুপে, দেখো তারা কি তোমার কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। কেন ভর্তি হবা? তোমাদের কমনের যে ভিডিওটা আমি দিয়েছিলাম, অনেকে হয়তো দেখেছো, অনেকে দেখোনি, কি পরিমাণে কমন পড়েছিল সেটা কিন্তু তোমরা দেখোনি। এই যে চারুকলায় এবং বিউপিতে দুইটা পরীক্ষায় তো হয়েছে, দুইটা দিয়ে কিন্তু কমন পড়েছে, এই ভিডিওটা তোমরা দেখলেই বুঝবা কি পরিমাণে কমন পড়েছে। আমি কিন্তু দাগিয়ে দিই। সো এইটাতে শুধু এই রেকর্ডেড ক্লাসগুলো করে ফেলতে একদিন দুইটা তিনটা করে ফেলতে, বা নাবিলস জিকে এই পেজে নক দিলেই হবে ব্যাস। যাদের আর্থিক সমস্যা তাদের জন্য থাকবে একদম স্পেশাল ডিসকাউন্ট, যেটা তুমি চিন্তাও করতে পারবে না। হয়তো শরমে বলতেছো না যে আমির ভাই বললে কি না কি মনে করে, দরকার নাই, তুমি আমার স্টুডেন্ট হও, এই ক্লাসগুলো করো, যেদিন কমন পাবা ওই দিন বলবা যে না এটা লাইফের একটা বেস্ট ডিসিশন ছিল ইনশাল্লাহ। সো আয়তনে কততম, জনসংখ্যায় কততম? আয়তনে জনসংখ্যায়, ওকে, জনসংখ্যায় তোমরা উত্তর করছো যে জনসংখ্যায় হচ্ছে অষ্টম। হ্যাঁ, জনসংখ্যা অষ্টম, উত্তর সঠিক, জনসংখ্যা অষ্টম। আর জনসংখ্যায় বিশ্বের প্রথম দেশ কোনটি? সেটি কিন্তু ভারত, আমরা জানি, ঠিক আছে। তবে আয়তনে কেউ 90, কেউ 94, কেউ 95। দেখো বেশিরভাগ হচ্ছে 94তমটা অপশানে দেখেছি। কোনোভাবে যদি 94তম অপশনে না থাকে তখন কিন্তু আবার থাকতে পারে 91, তখন সেটা দিবা। 94তমটা বেশি থাকার সম্ভাবনা আছে, সো মাথায় রাখবা 94তমটা। সো জনসংখ্যায় হচ্ছে অষ্টম, বিশ্বে জনসংখ্যা অষ্টম। আবার তোমাদেরকে বলতে হবে বিশ্বের কোন ভাষায় সর্বাধিক মানুষ কথা বলে। বিশ্বের সর্বাধিক মানুষ কোন ভাষায় কথা বলে, কোন ভাষায় সর্বাধিক মানুষ কথা বলে, এটা একটু কমেন্ট করে জানাও, কোন ভাষায় সর্বাধিক মানুষ কথা বলে। সো ওকে, 94 থাকলে তখন 90, 91 যেটা হচ্ছে দিও, কারণ এগুলো একটু কনফিউশন আছে। 95 হবে না, 95 নেপাল, যে নেপাল আবার জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণে বর্তমানে একদম শীর্ষ দেশ, মাথায় রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথায় রাখতে হবে। ওকে, সো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন? মাথায় রাখতে হবে, ঠিক আছে। ডিনামাইট, বিদ্যুৎ, পলিউটিকা, কয়লা। তো আমি তোমাদেরকে একটু হিন্টস দিয়ে দেই। এই যে আলফ্রেড নোবেল আছে, সুইডেনের আলফ্রেড নোবেল, তো এই আলফ্রেড নোবেল এমন এক জিনিস আবিষ্কার করছে পৃথিবীতে লন্ডভন্ড করে দিয়েছে, তার কারণে অনেক হতাহত হয়েছে। এবং তিনি যে পুরস্কারটা প্রদান করেন সেটাও অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল একটা পুরস্কার, যদিও বিশ্বে একদম সবচেয়ে সম্মানজনক পুরস্কার, ঠিক আছে। সো বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে কিন্তু নোবেল পুরস্কার হয়েছে, এটা আমাদের মাথায় রাখতে হবে।
মাথায় রাখতে হবে। সো তিনি কি আবিষ্কার করেছিলেন দেখি কার কার ওকে কার কার এটা উত্তর জানা আছে। বিজ্ঞানী আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন? আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন দেখি কারা কারা বলতে পারো আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন? একটু জানিয়ে দাও তোমরা। ওকে, কেউ বলতেছে বিদ্যুৎ, কেউ বলতেছে কি ডিনামাইট। ডিনামাইট বানানটা কি এরকম না? আমি যদি ভুল না করি ডিনামাইট বানান থেকে কিন্তু স্পেলিং থেকে কিন্তু প্রশ্ন আসে, মাথায় রাখবা বিশ্ববিদ্যালয়ে। সো তিনি আবিষ্কার করেছিলেন ডিনামাইট, একটা বিস্ফোরক। তিনি আবিষ্কার করে কিন্তু দেখছে যে পৃথিবীর মানুষের ক্ষতি হয়ে গেছে। পরে মৃত্যুর আগে তার 94% সম্পদ তিনি উইল করে গেছেন, যারা পৃথিবীতে ভালো ভালো কাজ করবে তাদেরকে যাতে ওইখান থেকে একটা পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের নাম কি? নোবেল পুরস্কার। ঠিক আছে, নোবেল পুরস্কার প্রদান করা কত সাল থেকে? 1901 সাল থেকে। কয়টি বিষয়ের উপর? মোট 5টি বিষয় ছিল তখন। বাট 1968 সালে সিদ্ধান্ত নেওয়া হলো আরেকটি নতুন বিষয় নোবেল দেওয়া যেতে পারে। সেটি কি? সেটি হচ্ছে অর্থনীতি। বাট অর্থনীতিতে নোবেল পুরস্কারটা দেওয়া হয় সেটা কিন্তু আবার 1969-এ, মাথায় রাখতে হবে। ঠিক আছে, 1969-এ। এই 1969-এ পৃথিবীতে আরেকটা পুরস্কার প্রদান করা হয়, সেটা কিন্তু বুকার পুরস্কার। এই যে 1901 সালে 5টি বিষয় দেওয়া হয়, সাহিত্য, শান্তি, চিকিৎসা, পদার্থ, রসায়ন, এই 5টি বিষয়। আর 1 সালে দেওয়া হয় কোনটি? 68 সালে দেওয়া হয় কোনটি? ইকোনমিক্স, মাথায় রাখতে হবে। এবং কিছু বিষয়কে একটু বলে দেই। প্রথম নোবেল পেয়েছে কারা? প্রথম নারীকে নোবেল পেয়েছে এশিয়ার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস, অমর্ত্য সেন, তাদের নোবেল পাওয়া ইত্যাদি বিষয় নিয়ে জানবা। আবার কে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছে এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আবার মুসলিম মনীষীদের মধ্যে কারা কারা নোবেল পেয়েছে, আর সর্বশেষ নোবেলের যে আসর, এই জায়গাগুলো একটু মাথায় রাখতে হবে নোবেল পুরস্কার থেকে। এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে হবে নোবেল পুরস্কার নিয়ে। এরপরে বর্তমান বিশ্বে তেলের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ কোনটি? ভেনেজুয়েলা, সৌদি আরব, যুক্তরাষ্ট্র এবং কি রাশিয়া। সো সবাই আমরা একটু উত্তর করে দেই, তেলে। দেখি কারা কারা বলতে পারো বর্তমান বিশ্বে তেল রপ্তানিকারক, সবচেয়ে বেশি রপ্তানি কারা করে? অনেকে তো উৎপাদন করে, অনেকে আমদানি করে, সবচেয়ে বেশি রপ্তানি তেল কারা করে? সবচেয়ে বেশি তেল রপ্তানি করে কারা? কারিগর উত্তর জানা আছে? তেল রপ্তানি কারা করে? সবচেয়ে বেশি তেল রপ্তানি কারা করে? দেখি কারা কারা উত্তর করতে পারো। সবচেয়ে বেশি তেল রপ্তানিকারক দেশ কোনটি? দেখি কার কার উত্তরটা সঠিক হয়। সবচেয়ে বেশি তেল রপ্তানিকারক দেশ কোনটি? অপশনে কিন্তু অনেক কিছু রয়েছে এখানে, তোমাকে অনেক কিছু হিন্টস দিয়ে দিচ্ছে, ঠিক আছে? ওকে, সবচেয়ে বেশি তেল রপ্তানিকারক দেশ কোনটি? আমি দেখি উত্তর করে দাও তোমরা, ঠিক আছে? এখানে আমি কিছু বিষয় অ্যাড করে দিচ্ছি, সরি এটাকে সাদা কালার দিলে ভালো হবে। তোমরা এখান থেকে সকল বিষয়গুলো একটু কালেক্ট করে নিতে পারবা। ওকে ফাইন। ওকে দেখো, সবাই একটু স্ক্রিনশট রাখবা, এটার স্ক্রিনশট রাখবা, সবাই একটু স্ক্রিনশট রাখবা, সবাই একটু স্ক্রিনশট রাখবা। ওকে ওকে, তারপর রাশিয়া আছে, রাশিয়া হচ্ছে ওকে, তারপর লাস্ট ওকে, এইখানে সকল তথ্য আছে। যেমন ভেনেজুয়েলা হচ্ছে সবচেয়ে বেশি তেল কি করে তারা মজুত করে রাখছে, মাটির নিচে আছে বা তাদের কাছে স্টকে আছে। সৌদি আরব কি সবচেয়ে বেশি রপ্তানি করে, তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু সৌদি আরব ছিল।
আর সবচেয়ে বেশি তেল উৎপাদন করে, তো বেশি উৎপাদন করে আবার রপ্তানি করে না কেন? তার নিজেদের কাজেই লাগে। উৎপাদনে কিন্তু আবার উৎপাদনে কিন্তু আবার হচ্ছে যুক্তরাষ্ট্র। তবে আমরা যদি গ্যাসের কথা বলি, মানে ইউরোপের অনেক দেশ রাশিয়ার গ্যাসের আশায় বসে থাকে তাদের শীত থেকে বাঁচার জন্য। সেই দেশটা হচ্ছে রাশিয়ার মধ্যে গ্যাস উৎপাদনও করে বেশি, তারা এটা ইউরোপে সাপ্লাইও করে বেশি, তাদের কাছে গ্যাস আসেও বেশি, গ্যাস বলে রাশিয়া। আর এই তেল আমদানিতে কিন্তু আবার শীর্ষ দেশ কিন্তু চীন। সো পুরো ব্যাপারটা মাথায় রাখতে হবে। তেল আমদানি করে বেশি, কিনে নেয় চীন, বেশি বিক্রি করে সৌদি আরব, বেশি উৎপাদন করে কে? যুক্তরাষ্ট্র। আর যেই দেশে তেল সবচেয়ে বেশি মজুদ আছে সেটা কিন্তু আবার কি? ভেনিজুয়েলা। আর গ্যাসের কথা বলতে গেলে উৎপাদন, রপ্তানি, মজুদ, তিনটাই কিন্তু হবে রাশিয়া। সবাই স্ক্রিনশট ডান, এসে ডান লিখে জানাও। কোনো প্রবলেম নাই, এক গ্লাস পানি খাবো। ওকে, স্ক্রিনশট ডান। পিডিএফ দেওয়া হবে যে সাম্প্রতিক জিকের পেড ব্যাচের গ্রুপে। মাত্র কিন্তু তোমরা 200 টাকায় পাচ্ছ। কত টাকায়? 200 টাকায়। সো যারা এখনো ভর্তি হও নাই, আজকে হয়ে যাও, নাহলে তুমি পরে সময় পাবা না। 2 দিনে ক্লাস শেষ করে ফেলতে পারবা। সুন্দর করে গ্রুপে দেওয়া আছে 10টা ক্লাস, 10টা এক্সাম, 2টা মডেল টেস্ট, একটা সিক্রেট সাজেশন পাবা সাম্প্রতিকের। সো যারা যুক্ত হতে চাও মাত্র 200 টাকায় আমার এই নাবিলস জিকে পেজ এখন নক দাও। ভাই আমি আবার সাম্প্রতিক জিকেতে ভালো করতে চাই, এক মার্কও ছাড়বো না, কোনো বিষয়কে ছাড়বো না। আবার আমি বুঝতে পারি না, সবই পড়েছি, কোনগুলো আসবে বুঝতে পারি না। সো আমি আমার ক্লাসে সবগুলো দাগিয়ে দিই, কোনটা আসবে। 100টা লাইন থাকলে 2টা দাগিয়ে দিই যে এটা পড়িস, রেজিস্টার মার্ক করে দিই, ঠিক আছে? সো তাহলে তোমরা ওই গ্রুপে ঢুকলে বুঝবা। এটা তোমার লাইফের একটা বেস্ট ইনভেস্টমেন্ট হবে। অনেক কিছুই পড়ছো, কিন্তু সাম্প্রতিক ঢাবিতে 10টার এবার 10 থেকে 12টা এমনকি 13টা প্রশ্ন আসতে পারে শুধু সাম্প্রতিক থেকে, 30টা প্রশ্নের মধ্যে ঢাবিতে। সো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাম্প্রতিককে প্রায়োরিটি দেওয়া হবে। মাথায় রেখে উত্তর করো। ডান, এসএস ডান। ওকে, থ্যাংক ইউ। আমাদের পরবর্তী প্রশ্ন, সাহিত্যে নোবেল পুরস্কার প্রবর্তিত হয় কত সালে? সাহিত্যে নোবেল পুরস্কার প্রবর্তিত হয়, দেখি কে উত্তর করতে পারবা। সাহিত্যে নোবেল পুরস্কার প্রবর্তিত হয় কত সালে? সাহিত্যে নোবেল পুরস্কার প্রবর্তিত হয় কত সালে? যারা শেষ অবধি থাকবা তারাই ভালো করতে পারবা। তোমাদের এখানে শুধু ক্লাসই না, অনেক কিছু ইম্পর্টেন্ট বলে দেওয়া হচ্ছে। সো শেষ অবধি থাকবা, শেষ অবধি যারা থাকবা থাকো, ভালো হবে ইনশাল্লাহ, তোমরাই উপকৃত হবে একদিন। বলো, সাহিত্যে নোবেল পুরস্কার প্রবর্তিত হয় কত সালে? আমি একটু আগেই বলেছিলাম, কার কার মনে আছে সাহিত্যে নোবেল পুরস্কার প্রবর্তিত হয় কত সালে? কার কার মনে আছে? সো 1901 সাল যারা দিয়েছে উত্তর সঠিক। 1901 সালে 5টা নোবেল প্রাইজে কিন্তু 5টা বিষয়ে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। থ্যাংক ইউ, এক হবে। পরবর্তী প্রশ্ন 2024-25 অর্থ বছরের মোট বাজেট কত কোটি টাকা? মোট বাজেট থেকে কিন্তু বিগত সালে আমি প্রশ্ন দেখেছি, মোট বাজেট কত ছিল, কত কোটি টাকা, মোট বাজেট কত? দেখি কারা কারা উত্তর করতে পারো। 24-25 অর্থ বছরের মোট বাজেট কত? 24-25 অর্থ বছরের মোট বাজেট কত? দেখি কে কে উত্তর করতে পারো। মোট বাজেট কত? মোট বাজেটের আকার কত? তো এখানে আরো কিছু বিষয় আছে, সো তোমাদেরকে সেগুলো একটু আমি জানিয়ে দেওয়ার ইচ্ছে হলো যে তোমার যাতে এখান থেকে কমেন্ট পাও। মোট বাজেট কত একটু উত্তর করো। বাজেটের ক্ষেত্রে দেখবা ঘোষণা, পাস, কার্যকর, 3টা বিষয়। দেখো এই 3টা বিষয় নিয়ে তোমাদের কনফিউশন যে বাজেট ঘোষণা কবে হয়েছে, আচ্ছা বাজেট পাস হয়েছে কবে, বাজেট কার্যকর হয়েছে কবে। ঘোষণা বলতে ঘোষণা করা হয় প্রাথমিক যে এত এত এত, পরে ওইটাকে পাস করে সংসদ থেকে তো বিভিন্ন পাস করতে হবে, এটা একটা বললেই হয়ে গেল। এরপর ফাইনালি যখন এটা বলবৎ হয় এটাকে কার্যকর বলে। 3টা ডেট থেকে বিগত সালে প্রশ্ন এসেছে। পাস আসলে কেউ দিয়ে দেয় ঘোষণার ডেট, ঘোষণা আসলে কেউ দিয়ে দেয় কার্যকরের ডেট। সো এটা খুবই 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 সাংঘর্ষিক। সো মাথায় রাখতে হবে 6 জুন 30 জুন 1 জুলাই, 6 জুন 30 জুন 1 জুলাই, 6 জুন 30 জুন 1 জুলাই, অবশ্যই 2024। 6 জুন 30 জুন 1 জুলাই, 6 জুন 30 জুন 1 জুলাই, এই 3টা হচ্ছে বাজেটের ব্যাপার। এরপর বাজেটে থাকে মূল্যস্ফীতির পরিমাণ কত, এবং বাজেটে থাকে যে তোমার কোন খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে, কোন খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে, কে বাজেট ঘোষণা করেছে, সর্বপ্রথম বাজেট কে ঘোষণা করেছে, ইত্যাদি বিষয়গুলো থাকে। সো তোমরা উত্তর করতে পেরেছো? হ্যাঁ, উত্তর হবে এই যে উত্তর হবে এইটা।
উত্তর হবে এইটা, উত্তর হবে এইটা, 7,97,000 কোটি টাকা, 7,97,000 কোটি টাকা, 7,97,000 কোটি টাকা, 7,97,000 কোটি টাকা মাথায় রাখতে হবে। সো বাজেটের সর্বোচ্চ খাত কোনটা? সর্বোচ্চ খাত জনপ্রশাসন, দ্বিতীয় সর্বোচ্চ কিন্তু শিক্ষা ও প্রযুক্তি, প্রথম বরাদ্দকৃত খাত কিন্তু জনপ্রশাসন সবচেয়ে। তো এগুলো নিয়ে একদম আর বলি না, ঠিক আছে। শিক্ষা ও প্রযুক্তি, শিক্ষা প্রযুক্তি একসাথে করে দিছে, যদি আমাদের জন্য সমস্যা, কারণ প্রযুক্তির জন্য ব্যয় বেশি হয়ে যাবে, শিক্ষার জন্য থাকবে না, দুটো মিলে একসাথে যদি ব্যয় করে অনেক সময়। সো এই বিষয়গুলো বাজেট নিয়ে A to Z জানবা। বাজেট এবং অর্থনীতি থেকে একটা প্রশ্ন ঢাবিতে তো 100% আসে, সো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে, বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসে। ওকে, 6 জুন 30 জুন 1 জুলাই মাথায় রাখবা, 6 জুন 30 জুন 1 জুলাই একসাথে মুখস্থ করবা। 6 জুন হচ্ছে ঘোষণা, 30 জুন কার্যকর, 1 জুলাই 30 জুন হচ্ছে পাস, আর 1 জুলাই হচ্ছে কার্যকর, এবার মনে রাখবা। বাজেট কে ঘোষণা করেছেন আমরা জানি, সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। প্রবৃদ্ধির হার, জিডিপির প্রবৃদ্ধির হার, আর হচ্ছে মুদ্রাস্ফীতির হার বা লক্ষ্যমাত্রা, এই দুইটা ব্যাপার একটু মাথায় রাখবে, এর পাশাপাশি কমন পড়তে পারে। এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তিকে। আমরা কিন্তু আন্তর্জাতিকে দেখছি, সাম্প্রতিক দেখছি, এরপর দেখবো আরেকটা আন্তর্জাতিক টপিক নিয়ে আলোচনা করব। শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছে একমাত্র ব্যক্তিকে, শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তিকে একটু কমেন্ট করে জানাও। শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তি, শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছে এরকম একমাত্র ব্যক্তিকে দেখি একটু কমেন্ট করে জানাও। ওকে ওকে, সো মাথায় রাখতে হবে সেই ব্যক্তি, যেই ব্যক্তি, তো এখানে এমন একজন ব্যক্তি যিনি শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন। কেন করেছিলেন? কারণ তার সাথে আরেকজন ব্যক্তিও একসাথে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল। সেই ব্যক্তির নাম হচ্ছে হেনরি কিসিঞ্জার, যিনি বাংলাদেশকে বলেছিলেন তলাবিহীন ঝুড়ি, মানে আমাদেরকে একটা কটু কমেন্ট করেছিলেন, যিনি 2023 সালে মারা গিয়েছেন। তো ওই হেনরি কিসিঞ্জার বলেছিলেন বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি, বাংলাদেশের মানে করো যতই উন্নতি করুক, নিচে তলাবিহীন ঝুড়ির মধ্যে যাই কিছু রাখো, উন্নতি কি হবে? সব তো পড়ে যাবে, এরকম একটা ব্যাড কমেন্ট করেছিল সেই হেনরি কিসিঞ্জার। সো হেনরি কিসিঞ্জারের সাথে এই পুরস্কারটা পেয়েছিল কে? লি ডাক থো, ভিয়েতনামের লি ডাক থো। তো লি ডাক থো এই জন্য বর্জন করে ফেলেছে হেনরি কিসিঞ্জারের সাথে দেওয়ার কারণে, বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে লি ডাক থো কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করে ফেলেছিল। সো আমরা পটভূমিটাও জানলাম, তো হেনরি কিসিঞ্জার সম্পর্কেও জানবা তোমরা। তো এই লি ডাক থো কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তি। লি ডাক থো হবে, লি ডাক থো, লি ডাক থো হবে উত্তর, লি ডাক থো, ক সঠিক। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ কবে চূড়ান্তভাবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করবে? উত্তরণ, এটা র হবে, উত্তরণ করবে, ঠিক আছে? কি করবে? উত্তরণ করবে, মাথায় রাখতে হবে কি করবে? উত্তরণ করবে, কি করবে? উত্তরণ, উত্তরণ করবে, উত্তরণ করবে কবে? দেখি কারা কারা বলতে পারো উত্তরণ কবে করবে, কারা কারা বলতে পারো? স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে। বর্তমানে এলডিসি ভুক্ত দেশ কয়টা? এলডিসি ভুক্ত দেশ অনেকেই জানো না, এলডিসি ভুক্ত দেশ কিন্তু বর্তমানে কয়টা? 44টি। কতটি? 44টি। কারণ 13 ডিসেম্বর 2024 একটা দেশ এলডিসি থেকে বের হয়ে গেছে, নাম কি? সাও টোমে, সাও কি লেখে আমিও বুঝি না, পরে আমিও পড়তে পারি না। সাও টোমে এন্ড লিখলাম, এন্ড প্রিন্সিপে, এন্ড প্রিন্সিপে একটা দেশ, এটা কিন্তু বের হয়ে গেছে এই তারিখে। এরপরে কিন্তু এখন দেশ হয়ে গেছে 44টি। এর আগে ভুটান, ভুটান বের হয়েছিল, ভুটান বের হয়েছিল 13 ডিসেম্বর একই তারিখ, কিন্তু সালটা 2023, 13 ডিসেম্বর 2023 সালে, 2023 সালে ভুটান বের হয়ে গেছিল কত দেশ হিসেবে? 7ম দেশ হিসাবে। আর সাও টোমে এন্ড প্রিন্সিপে বের হয়েছে কততম দেশ হিসেবে? 8ম দেশ হিসেবে বের হয়ে গেছে। সো এই তথ্যগুলো মাথায় রাখতে হবে। তো বাংলাদেশ কবে বের হবে? বাংলাদেশ কবে বের হবে তোমরা দেখি একটু উত্তর করো। একজন লিখছে গ সালে, আরে ভাই রে ভাই, আজম খান কি লিখছে? বাংলাদেশ বের হবে কত সালে? সবাই লিখতেছো যে 26 সালে, উত্তর সঠিক। সেই সালে বাংলাদেশ কিন্তু একা বের হবে না, সাথে আরো 2টা দেশ বের হবে। এর পরবর্তী বছরে আরো একটা দেশ বের হবে, এর পরবর্তী সময়ে আরো 2টা দেশ বের হবে। A to Z নিয়ে আলোচনা করছি ঠিক গত ক্লাসেই, সাম্প্রতিক ব্যাচের পেইড ব্যাচের যে ক্লাসটা আছে। তো যারা করেছো তোমরা এগুলো জানো, মাথায় রাখবা। তবে এটা জানতে হবে এটার সাথে আর 2টা দেশ বের হবে, একটা কিন্তু নেপাল আর এটা কিন্তু লাউস। 2026 সালে কিন্তু নেপাল, লাউস এই দুইটাও কিন্তু বাংলাদেশের সাথে বের হবে। এরাও কিন্তু সুপারিশ প্রাপ্ত হয়েছে। সো এগুলো একটু পরীক্ষা আসতে পারে, একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমি আমার নিজের লেখা কিছুই বুঝি না ভাই, তোমরা কিভাবে বুঝো? তোমাদের যে মানসিক কষ্টটা দেই,
আমি অত্যন্ত দুঃখিত, ঠিক আছে, মানসিক কষ্টটা দেই। আমাদের পরবর্তী প্রশ্ন, কথা কম কাজ বেশি, বুকার কোন দেশের শ্রেষ্ঠ সাহিত্য পুরস্কার? তো আমরা জানি বুকারের বর্তমান 2টা পুরস্কার রয়েছে, ঠিক আছে, একটা হচ্ছে বুকার আর একটা হচ্ছে বুকার ইন্টারন্যাশনাল। আন্তর্জাতিক বুকার আর বুকার মাথায় রাখতে হবে। বুকার কোন দেশের সাহিত্য পুরস্কার? ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র। 4টা অপশন, দেখি কারা উত্তর করতে পারো। যারা আজকে ক্লাসে শেষ অবধি থাকবা বিজয়ী হবা ইনশাআল্লাহ, ভালো কিছু হবে। পুরস্কার থেকে একটা প্রশ্ন কমন পাবা ইনশাআল্লাহ, পুরস্কার থেকে একটা প্রশ্ন 100% কমন থাকবে ইনশাআল্লাহ। এমন একটা টপিক, পুরস্কার থেকে একটা প্রশ্ন 100% কমন থাকবে। ক্লিয়ার? মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে। ভুটান তোমার এই পুরস্কার থেকে একটা প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে মাস্ট কমন পাবা ইনশাআল্লাহ। সো এটা একটু মাথায় রাখতে হবে। দেখি কারা উত্তর করতে পারো। ব্রিটেন, ইয়েস। তো 2টা পুরস্কারই যুক্তরাজ্য থেকে দেওয়া হয়, একটা হচ্ছে বুকার, একটা হচ্ছে বুকার, সেটা 1969 সালে থেকে দেওয়া হয়। আরেকটা হচ্ছে ধরো বুকার আন্তর্জাতিক বা আন্তর্জাতিক বুকার, বুকার আন্তর্জাতিক আমি লিখে দিলাম শর্ট করে। হ্যাঁ, কি লিখে এটা? একটা বুকার আন্তর্জাতিক, এটা দেওয়া হয় 2005 সাল থেকে, সরি খুব সম্ভবত 2005 নাকি 1995, একটু কনফিউশন, তোমরা একটু জানিয়ে দাও। 2005 লিখে দিলাম, বাকিটা আল্লাহ ভরসা, তোমরা একটু জানাই দাও। তো 2টারই অর্থমূল্য কিন্তু 50,000 পাউন্ড। তবে এই বুকার পুরস্কার পাইতে হইলে কিছু কন্ডিশন আছে। তাকে হয় কমনওয়েলথের সদস্য হইতে হবে এবং ইংরেজি ভাষায় সাহিত্যটা লিখতে হবে, অথবা আয়ারল্যান্ডের নাগরিকতা বা জিম্বাবুয়ের নাগরিকতা, এরকম কিছু কন্ডিশন আছে। আর আন্তর্জাতিক বুকারটা পৃথিবী যে কেউ পেতে পারে। তো এই বুকার পুরস্কার 2টা নিয়ে জানবা। প্লাস 2024 সালে কারা পেয়েছেন, জেনি আর্পেনবেক হোক, সামান্তা আরবে হোক, এগুলোতে আমরা পড়েছি। কোন বইয়ের জন্য, কাইরোস নাকি অরবিটাল, ওই বইগুলো কি কি বিষয় নিয়ে, ওই বিষয়গুলো জানলে তোমাদের এখান থেকে কিন্তু কমন পড়বে। সো মাথায় রাখতে হবে, বুকার পুরস্কার সর্বশেষ আসর, তোমাদেরকে আমি 1 মার্ক কমনের জন্য বলে দিলাম। যাও ইনশাল্লাহ, যাও 1 মার্ক বুকার পুরস্কার থেকে তোমরা পাবা ইনশাল্লাহ কমন। যাও, খুশি? একটু বলে দিলাম 1 মার্ক কমন। এখন তোমরা এইগুলা নিয়ে আরো ডিটেইলে মজায় মজায় জানতে, দেখো একদম সুন্দর করে জানতে কিন্তু তোমাদের অবশ্যই আরো ভালো করে পড়তে হবে, ভালো করে পড়তে হবে, আরো ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তো এগুলো একটু সাম্প্রতিক জানতে হবে। যেমন এই দেখো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যে বুকার, আন্তর্জাতিক বুকার কারা পেয়েছেন, কি লিখেছেন, তার কি সাহিত্য, A to Z বিষয় নিয়ে কিন্তু আমার এই যে সাম্প্রতিক জিকের যে 200 টাকার পেইড ব্যাচে কিন্তু আলোচনা করেছি। সো তোমরা যারা যুক্ত হতে চাও নক দিয়ে ফেলবে এখনই। ওকে ওকে ওকে, তোমাদের একটু মনে করিয়ে দিই, কারণ অনেকে হয়তো আগ্রহী থাকবে, হয়তো ভুলে যেতে পারো। নাবিল জিকে পেজে নক দিলে হবে। সো এটা হচ্ছে ব্রিটেনের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার, মাথায় রাখতে হবে। এরপরে আমাদের প্রশ্ন, নারী সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ কতবার চ্যাম্পিয়ন হয়, এই পর্যন্ত কতবার চ্যাম্পিয়ন হয়, এবং সর্বোচ্চ চ্যাম্পিয়ন কোন দেশ? সর্বোচ্চ চ্যাম্পিয়ন কোন দেশ? এই 2টা বিষয় জানাতে হবে। 2টা বিষয়, একটা না, 2টা বিষয় জানাবা। 2টা বিষয় একটু কমেন্ট করে জানাও। নারী সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ কতবার চ্যাম্পিয়ন হয়? তোমরা পড়েছো যে সর্বশেষ চ্যাম্পিয়ন কত হয়, কে সেরা খেলোয়াড়, কে সেরা গোলকিপার, কোন দেশে হয়েছে, কিন্তু চলে আসতে পারে কয়বার, তোমার একটু জাস্ট খটকা লাগতে পারে। সো এই ব্যাপারটা কিন্তু কনফিউশন দূর করতে হবে। বলো ইয়েস 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 ইয়েস, তোমাদের কমেন্টগুলো দেখতে চাই, কয়বার হয়? বলো দেখি কারা কারা উত্তর করতে পারো, কারা উত্তর করতে পারো, কারা উত্তর করতে পারো। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, খুব সুন্দর খুব সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো একটু দেখি কয়বার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। সো আচ্ছা, যারা বলতেছো যে 2বার, তো লিখতে হবে কোন কোন সালে, কোন কোন সালে। তো আমরা লাস্ট 2024 নিয়ে আলোচনা করলে 2024 সালে আমরা কিন্তু নেপালের সাথে কত গোলে, 2-1 গোলে জিতেছি, ঠিক আছে। আরেকটা কত সালে জানাতে হবে, সেরা খেলোয়াড়কে, সাফ, আমি খালি বলে দিই সাফের পূর্ণরূপ কি, সাফভুক্ত দেশ কয়টা, এই নেপালের কোন স্টেডিয়ামে হয়েছে, ফেয়ার প্লে ট্রফি কারা পেয়েছে 2000 এই সাফ চ্যাম্পিয়নশিপে, মাথায় রাখতে হবে। সেরা গোলকিপারকে, কে সবচেয়ে বেশি এই টুর্নামেন্টে গোল করেছে, এই বিষয়গুলো A to Z জানতে হবে। কে অধিনায়ক আছে বর্তমান নারী ক্রিকেট দলের, নারী ফুটবল দলের। হ্যাঁ বলো, প্রথম কত সালে হয়েছে? 2বার, ঠিক আছে, 2বার উত্তর সঠিক, 2বার উত্তর সঠিক, 2বার হয়েছে।
তো এগুলো আমাদের জানতে হবে। আর সর্বোচ্চ 5 বার হয়েছে কিন্তু ভারত, সর্বোচ্চ 5 বার কিন্তু হয়েছে ভারত, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। সর্বোচ্চ 5 বার হয়েছে ভারত, আমাদের এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। ইয়েস, 2022 2024 কে লিখেছে? সুমাইয়া। সুমাইয়াকে আল্লাহ অনেক বেশি নেক হায়াত দান করুক মাবুদ। সুমাইয়া এত সুন্দর কমেন্ট করলো, এই কমেন্ট দেখে বাকিরা যারা শিখলো, বাকিদের সকল সোয়াব যাতে সুমাইয়ার উপর চলে যায়। সুবহানাল্লাহ। সো সুমাইয়া, তোমাকে অনেক থ্যাংক ইউ, তোমার কমেন্টটা ভালো লাগছে এবং তুমি মনে প্রথম কমেন্ট করেছো। সো তোমার জন্য অনেক অনেক বেশি দোয়া থাকলো। সো দোয়া থাকলো, ভালো থাকো, ঠিক আছে? এবং আমরা সবাই সময়ের জন্য সবার জন্য দোয়া করব। চলো চলো, ঋতুপর্ণা চাকমা হচ্ছে সেরা খেলোয়াড়। হ্যাঁ, সেরা খেলোয়াড় হয়েছে ঋতুপর্ণা চাকমা, মাথায় রাখতে হবে। ওকে ওকে। এবং তাদের জন্মভূমি, তাদের কোন জেলায় বসবাস করে এটাও চলে আসতে পারে। তুমি এমন কিছু চিন্তা করবা না যেটা আসবে, বাট সিম্পল থেকে চলে আসতে পারে। ওকে ওকে। সাবিনা খাতুন দিয়েছে অধিনায়ক, ঠিক আছে? ঋতুপর্ণা চাকমা সেরা খেলোয়াড়। ওকে ফাইন, সবার কমেন্টগুলো খুব ভালো লাগলো। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। চলো সামনের দিকে আগায় যাই। এই চলে আসছে আমাদের সেই স্লাইড যেখানে আমরা কিছু এমন প্রশ্ন দেই যেগুলো কোনো অপশন থাকে না। দেখে সবার অবস্থা এরকম হয়ে যায়, হায় রে অপশন কই? আরে ভাই, তুমি এইভাবে মুখস্থ যদি না পারো তাহলে অপশন দেখে কি লাভ? চলো আমরা আরো 1 2 3 4 5 6টা প্রশ্ন সবাই ঝটাপট কমেন্ট করে ফেলি, একদম পই করে। কোনটার উত্তর কি হবে? যাদের মনে আছে সর্বোচ্চকে সঠিক উত্তর করতে পারবা, আমি জাস্ট এই প্রশ্নগুলো দিয়ে দিলাম, এগুলো একদম শিওর শট। আমি স্টার মার্ক করে দিব নাকি 2-1টারে? সো তোমরা একটু উত্তর করে ফেলো, সবাই ট্রাই করে ফেলো। আর আজকের ক্লাস কিন্তু তোমাদের জন্য সত্যিই খুবই গুরুত্বপূর্ণ। যারা গুরুত্ব দিচ্ছ তারা ভালো করবা। কেউ আসছে এখানে দেখতে নাবিল ভাই কিভাবে ওয়াজ করে, মাঝে মধ্যে একটা গান গায় কিনা, বা দেখায় যে কিভাবে কথা কয়। আর কেউ আসছে যেন এখান থেকে ভালো কিছু নিতে। যারা ভালো কিছু নিতে এসেছো তারাই কিন্তু তাদের পিতামাতাকে ভালো কিছু দিতে পারবা। সো এইটাই হচ্ছে আমাদের কথা। সো দেখি সম্প্রতি কোন বাংলাদেশি পতাকাবাহী জাহাজ হাইজ্যাক হয়েছে? বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স অর্জন করে কোন দেশ থেকে? বাংলাদেশ কোন তারিখের অর্থ বছরটা কোন তারিখ বাংলাদেশের? তারপর 2024 সালে বিশ্ব সুখী প্রতিবেদনের শীর্ষ দেশ কোনটা? সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হার, মাথাপিছু আয়, গড় আয়ের শীর্ষ দেশ কোনটা? পরবর্তীতে 2026 সালে 23তম ফুটবল যে বিশ্বকাপ হবে সেটা কোন দেশে হবে বা কোথায় হবে? দেখি সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও। সবাই একটু ঝটাপট ফাস্ট। এগুলো তোমাদের জন্য হচ্ছে পই করে উত্তর করার প্রশ্ন, কোনো অপশন থাকবে না। সব সময় অপশন দেখে মুখস্থ করতে মুখস্থই হয় না। দেখো তো মনে পড়ে কিনা নামগুলা, কমন প্রশ্নগুলো কিন্তু দেখি কমন পড়ে কিনা, কার এগুলো মনে পড়ে মাথায় রাখতে হবে। দেখি কার এগুলো উত্তর করার সক্ষমতা রয়েছে, আমি দেখতে চাই কে উত্তর করতে পারো, কমেন্টগুলো দেখতে চাই। ওকে ফাইন। ওকে, একটা গান শোনানোর কথা বলেছো, একটা গান করেন নাকি? গান ওকে, তোমরা লিখতেছো। ওকে দেখি আমি কমেন্টগুলো। তনিমা কমেন্ট করছে, শামিমা করছে, সুমাইয়া, স্নিগ্ধা, দোলা, নেউমা মারমা। এই নেউমা মারমা মেয়েটা যদি চান্স পায় আমি খুব খুশি হব। এই মেয়েটা সবসময় খুবই অ্যাক্টিভ, আমার পেইড ব্যাচে সব জায়গায় স্বতঃস্ফূর্তভাবে অ্যাক্টিভ, খুবই পজিটিভ মানুষরাই কিন্তু ভালো করে। সো নেউমা মারমা, তোমার নামটা কিন্তু মুখস্থ হয়ে গিয়েছে। ওকে, পেট বেচে তোমরা একটু সারা দাও তো, কারা আছো দেখি কার নামটা মুখস্থ হয়েছে। ফাঁকিবাজগুলো একটু সারা দে তোরা, দেখি কার উত্তরগুলো সঠিক হয়। সবাই ট্রাই করো। আর সবার কাছ থেকে আমি কি ছোট্ট একটা জিনিস পেতে পারি? ছোট্ট একটা জিনিস যা চাইবো, যারা দেখছো যে 400 জন, দেখি একটা কমেন্ট চাইবো সবার কাছ থেকে, যাতে ক্লাসটা সবার মাঝখানে ছড়িয়ে যায়, অনেকে উপকৃত হয়। জাস্ট এই কমেন্ট, আমি জাস্ট এটা চাইবো, দেখবো সবার কাছে গণহারে পাই কিনা। একটা @ দিবা, দিয়ে ছোট হাতের H মিলে, কোনো গ্যাপ দিবা না, HIGHLIGHT @ দিয়ে হাইলাইট একটু একসাথে মিলে কে লিখে দিতে পারবা? দেখবো যাতে ক্লাসটা সবার মাঝখানে ছড়িয়ে যায়। ওকে, একটু জাস্ট দেখবো তোমাদের কাছ থেকে। কেউ ফিনল্যান্ড লিখছো। সো চলো আমরা আর কথা না বলে একটু সলভ করে ফেলি, অনেকটা সময় দিলাম তোমাদেরকে, তো তোমরা একটু কাইন্ডলি এটা একটু লিখে দাও প্লিজ। ওকে, সো যেই জাহাজটা আমাদের হাইজ্যাক হয় সেটা হচ্ছে MV আবদুল্লাহ, চট্টগ্রামের একটা জাহাজ MV আবদুল্লাহ। সোমালিয়ান জলদস্যুরা সেটাকে হাইজ্যাক করে ফেলে।
পরে সেটাকে তারা মুক্তিপণ নিয়ে ছেড়েও দেয়, ঠিক আছে। আমরা জানি সে সোমালিয়ান জলদস্যুরা, হর্ন অফ আফ্রিকার একটা দেশ সোমালিয়া, যার রাজধানী মোগাদিশু, খুবই দুর্নীতিগ্রস্ত একটা দেশ আমরা জানি। সো ওদেরকে জলদস্যু আমরাই বানিয়েছি বিভিন্ন প্রেক্ষাপটে একটু। তো এটা হবে এমভি আবদুল্লাহ। তারপর বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স অর্জন করে কোন দেশ থেকে, আমি আগেই বলেছি একটু আগে এই ক্লাসের মধ্যেই, সংযুক্ত আরব আমিরাত, তাই না? তারপরে বাংলাদেশে কোন তারিখ অর্থ বছর শুরু হয়? জুলাই থেকে জুন। আমরা মনে করি, অনেকে মনে করি জানুয়ারি থেকে আমরা মনে করি, তবে আসতে পারে এক্স্যাক্টলি কত তারিখ, 1 জুলাই থেকে 30 জুন, এটাও মাথায় রাখতে হবে। 1 জুলাই থেকে 30 জুন কিন্তু আমাদের অর্থ বছর মানে শুরু হয়, 1 জুলাই থেকে শুরু হবে, তারপর 1 জুনে গিয়ে আবার ওই অর্থ বছর শেষ হবে। বাজেটের যে অর্থ বছরটা আছে জানুয়ারি থেকে 31 ডিসেম্বর না, জুলাই থেকে জুন, এটা পরীক্ষা আসে, মাথায় রাখতে হবে। 24 সালে বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটা? ঠিক আছে, কোনটা? ফিনল্যান্ড, তাই তো। আর শান্তিপূর্ণ দেশ কোনটা, কেউ কি জানো? শান্তিপূর্ণ দেশ কোনটা পৃথিবীতে এই 2024 সালে জরিপে? শান্তিপূর্ণ দেশ কোনটা দেখি, কে কে বলতে পারো শান্তিপূর্ণ দেশ কোনটা? একটু জানিয়ে দাও। এই তো হাইলাইট দিচ্ছ নাদিরা, সাব্বি, যারা দিচ্ছ, হাবিবা, তোমাদেরকে অনেক থ্যাংক ইউ যারা যারা দিচ্ছ। একটু সবাই একটু কাইন্ডলি ডান করে দাও, হাইলাইট লিখে রাখছি, একটু ডান করে দাও সবাই, একটা কমেন্ট জাস্ট তোমার কাছ থেকে যাচ্ছি। এরপরে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হার যদি বলে বেশি কোনটা, মাথা পিছু আয় যদি বলে বেশি কোনটা, গড় আয় যদি বলে বেশি কোনটা, সবকিছু মিলে বুঝলাম যে ভালো অবস্থান আছে দেশটা, সেই দেশটার ন আকার ম হচ্ছে কোনটা? কেউ বলতে পারো নাই? একজনের কমেন্ট জাস্ট দেখবো আমি। মালদ্বীপ, সাইমা লিখেছে মালদ্বীপ লিখেছে সাইমা, ইয়েস, উত্তর সঠিক, মালদ্বীপ হবে, মালদ্বীপ। ওকে, তারপরে 26 সালের বিশ্বকাপ ফুটবল, সেটা হচ্ছে 26 সালের 23তম আসর। 26 সালের 23তম আসর হবে উত্তর আমেরিকার 3টা দেশে। সেই 3টা দেশ কি তোমরা অলরেডি জানো, না জানলে আমার কিছু করার নাই, না জানলে একদম সবগুলোর আমি মারবো, কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, রাইট? ওকে, তবে 24তম আসরও কোথায় হবে সেটাও মাথায় রাখতে হবে, ভাইয়া আপুরা সবাই মাথায় রাখতে হবে। ইয়েস। ওকে, একজন লিখছে সৌদি আরব হবে না কেন? সৌদি আরব আমি আগেই ব্যাখ্যা করেছি কেন হবে না, ক্লাসটার প্রথম অংশ দেখে এসো, তাহলেই বুঝবা। ওকে, ফাইন। তারপরে আমাদের যে প্রশ্ন আছে, 2024 সালে শান্তিতে, এটা কি আগে এসেছিল? কোন সংস্থা নোবেল পেয়েছে শান্তিতে? হ্যাঁ, এটা নিয়ে আমরা আলোচনা করেছি, সো এটা নিয়ে আর ওয়েট করবো না আমাদের। সরি, দুঃখিত, রিপিট হয়েছে। অস্কার পুরস্কারের অন্য নাম কি? দেখি কার উত্তর করতে পারো। আমাদের প্রশ্ন কিন্তু বেশি নাই, তোমরা শেষে একটা ফাইনাল কথা শুনবা। অস্কার পুরস্কারের অন্য নাম কি? দেখি উত্তর করো। সাম্প্রতিক কোর্সে আমার পেট বেচে শিক্ষার্থীদের আলাদা করে ভর্তি হতে হবে না। আমার পেট বেচে অলরেডি, এই গাধা, পেট বেচে তুই আসছিস, তুই জানোস না? পেট বেচে অলরেডি 8টা ক্লাস আপলোড দিয়েছি সাম্প্রতিকের, আর একটা ক্লাস হইলে আমাদের সকল সাম্প্রতিক শেষ। এর বাইরে আসবে না ইনশাল্লাহ, চ্যালেঞ্জ করে দিচ্ছি, এর বাইরে আসবে না, লাইভে চ্যালেঞ্জ করছি। সো 8টা ক্লাস তো আমাদের পেট বেচে দেওয়া হয়েছে। কি বলিস রে ভাই, তুই কই থাকিস? আরে সবগুলো ক্লাসে তো আর মেনশন দেওয়া সম্ভব না, @ দেওয়া যায় না। এই যে আজকে দেখ স্লাইড দিয়ে দিয়েছি 8ম ক্লাসের, দেখ রাত 9টায় কিন্তু যে 1 ঘন্টা হয়েছে যে 8ম ক্লাসটা আপলোড দিয়েছি আমি পেইড ব্যাচে, ঠিক আছে। এই হচ্ছে একটা সাম্প্রতিক আপডেটও দিয়েছি। এটা হচ্ছে আমাদের কি 7ম ক্লাসের স্লাইড, 7ম ক্লাসের এই যে এগুলো তো আপলোড চলতে সাম্প্রতিক জিকে আমাদের মূল পেইড ব্যাচে। আর মাত্র 200 টাকায় শুধু সাম্প্রতিকের জন্য কিন্তু এই ব্যাচটা, মাত্র 200 টাকায় কিন্তু এটা তো আপলোড দেওয়া চলছে। সেটা 200 টাকা সাম্প্রতিক জিকেতে ভালো করতে চাও, নাবিল জিকে পেজে নক দাও। ওকে, পরে বিস্তারিত বলে দিব কি কি আছে, একটু থাইকো তোমরা। ওকে, ফাইন। তুই কি প্রশ্ন করলি ভাই, আমার তো মন থেকে উঠে গেলি তুই। ওকে, সো এটা কি হবে? অস্কার পুরস্কারের অন্য নাম কি বিগত সালে এসেছে, সেটা হবে কি উত্তর? একাডেমি পুরস্কার। 2024 সালে পুরুষকে অস্কার পেয়েছে, নারীকে অস্কার পেয়েছে, কোন চলচ্চিত্র অস্কার পেয়েছে একটু কাইন্ডলি জানবা। আর অস্কার পুরস্কার কবে চালু হয়েছে, কি কোন দেশ থেকে দেওয়া হয়, টুকটাক একটু তথ্য জানবা। আবার অস্কার বিজয়ী যদি সত্যজিৎ রায় সম্পর্কে জানো, পথের পাঁচালী সম্পর্কে জানো, তাহলে হয়তো 1 মার্ক এই ইয়ারে তোমরা 1 মার্ক কমন পেতেও পারো। সো জাস্ট একটু হিন্ট দিয়ে দিলাম, বাকিটা তোমাদের ইচ্ছা ভাই, আমি তো আর জানি না বাকিটা তোমরা কি করবা না করবা, তোমাদের ইচ্ছা। একাডেমি পুরস্কার, ইয়েস, একাডেমি পুরস্কার। আমাদের পরবর্তী প্রশ্ন, চতুর্থ শিল্প বিপ্লবের অন্তর্ভুক্ত 9 কোনটি? 9 বলছে। এই 9 না দেখার কারণে বিশ্ববিদ্যালয়ে আমি একদম গ্যারান্টি দেই, 100% গ্যারান্টি, এখান থেকে 20 বা 30% স্টুডেন্ট শুধু 9 দেখার কারণে, এই 9টা না দেখার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কয়েক মার্ক ছেড়ে আসবা, চান্স আটকায় যাবে।
এটা হোক আমি চাই না, কিন্তু কেন এত জোর দিয়ে বলছি, কারণ আমরা দেখি চতুর্থ শিল্প বিপ্লবের অন্তর্ভুক্ত দেখার পরে উত্তর দিয়ে দিই একটা, যেটা প্রথমে সঠিক উত্তর থাকে দিয়ে দিই, কিন্তু 9 বললেই কিন্তু প্রশ্নটা একদম উল্টায় যায়। এটা দেখবা, তুমি ভালো করতে চাইলে এটা দেখবা বিশ্ববিদ্যালয় পরীক্ষায়। আর যদি ভুল করে আসো কেউ, পরীক্ষা দেওয়ার পর বলবা নাবিল ভাই আপনি বলছিলেন তারপরে ভুল করছি, সো তাদের জন্য এক একটা করে থাপ্পড় থাকবে একদম, ঠিক আছে? সো এটা ভুল করা যাবে, কোনোভাবে কিন্তু ভুল করা যাবে না। চতুর্থ শিল্প বিপ্লবের অন্তর্ভুক্ত 9 কোনটি? আমাদের টেকনোলজি থেকে প্রশ্ন আসবে, মাথায় রাখতে হবে। সো দেখি কারা উত্তর করতে পারো। চতুর্থ শিল্প বিপ্লবের অংশ 9 কোনটি? চতুর্থ শিল্প বিপ্লবের অন্তর্ভুক্ত 9 কোনটি? চতুর্থ শিল্প বিপ্লবের অন্তর্ভুক্ত 9 কোনটি? কারা উত্তর করতে পারতেছো? চতুর্থ শিল্প বিপ্লবের অন্তর্ভুক্ত 9 কোনটি? এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন বিদ্যুৎ আবিষ্কার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আবিষ্কার, কোয়ান্টাম কম্পিউটিং অ্যান্ড ইন্টারনেট অফ থিংস। সো এখানে যারা উত্তরটা করতেছো যে 21-এ নাফিয়া লুবাবা নামটা কমন লাগতেছে। ওকে, পুষ্পিতা মনি আমার পেট বেচের জন্য ইন্টারেস্টেড। ভাই তুমি পেট বেচে আমাকে একটু যাই না ভর্তি হও, না যাই না ভর্তি হওয়ার দরকার নাই, একটু পরে তোমাদেরকে দেখাই দিব যে পেট বেচে মাত্র 2 ঘন্টার, আজকে এখানে ওপেন লাইভে বলতেছি, মাত্র 2 ঘন্টায় বাংলাদেশ ও আন্তর্জাতিক জিকে নিয়ে একটা টপ সিক্রেট সাজেশন দিয়েছি আমার মূল পেট বেচে। 2 ঘন্টা সকল স্লাইডগুলো উল্টে উল্টে বলছি এই লাইনটা আসবে, এটা তোরা নোট করে রাখ, এটা পড়বি, ওইখান থেকে ভালো কমন আসবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস। বাকিটা আল্লাহ ভরসা, ওই মালিকের ইচ্ছা। তোমরা যারা পেট বেচে মিস করতেছো, সে সম্পর্কে জানতে চাও, আমি পরে বলবো, আপাতত ক্লাসটা করো। ওকে, সো এইটা উত্তর হবে কি? বিদ্যুৎ আবিষ্কার। চতুর্থ শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4.0 কিন্তু এই বিদ্যুৎ আবিষ্কার না, এটা অনেক আগেই হয়ে গেছে, এটা আরো আগেই হয়ে গেছে। আমরা যদি একটু আলোকপাত করি এই পিকচারটার দিকে, যেটা আমি ইকোনমিপিডিয়া থেকে নিয়েছিলাম, তো এখানে 1 নম্বর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে বলা আছে যে তোমার বাষ্প ইঞ্জিন আবিষ্কার বা কয়লার খনি আবিষ্কার, এটা ছিল 1 নম্বরে। আবার এই ইলেকট্রিসিটি ছিল 2 নম্বরে, তার মানে এই ইলেকট্রিসিটি 2 নম্বরে, 4 নম্বরে নয়। আবার অটোমেশন, বিভিন্ন টুকটাক আইসিটি বা ইন্টারনেট ছিল এই 3 নম্বরে। আর আমাদের চতুর্থ শিল্প বিপ্লবে আসবে ইন্টারনেট অফ থিংস, যাকে বলা হয় আইওটি, ক্লাউড সিস্টেম, আবার রোবোটিক্স, একদম সাইবার রোবোটিক্স বা একদম অত্যাধুনিক যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের অংশ। তোমাদেরকে বলতে হবে শিল্প বিপ্লব শুরু হয়েছে বা সূত্রপাত হয়েছিল কোন দেশ থেকে? কে বলতে পারবা শিল্প বিপ্লব সূত্রপাত ঘটেছিল কোন দেশে? শিল্প বিপ্লবের সূত্রপাত ঘটেছিল কোন দেশের? কারা বলতে পারবা শিল্প বিপ্লবের সূত্রপাত ঘটেছিল কোন দেশ থেকে? শিল্প বিপ্লবের সূত্রপাত ঘটেছিল কোন দেশ থেকে? একটু আমরা কমেন্ট করে জানাই, সবাই একটু কমেন্ট করে জানাই, ইনশাল্লাহ কমেন্ট করে জানাই। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইরানে ইসলামী বিপ্লব কখন শুরু হয়? আমরা ইরান, সৌদি আরব, লেবানন, চীন, তারপর সিরিয়া, ইরান নিয়ে কথা বলতে গেলে একটা চমৎকার কথা মাথায় আসলো। ইরানের যে রাজধানী সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। বর্তমানে ইরানের রাজধানী কি তেহরান, সেটা কিন্তু অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হবে। এই ইরানের রাজধানীর মধ্যে কিছু ঝামেলা থাকার কারণে নিয়ে যাওয়া হবে, সেটা নিয়ে আলোচনা করব। তো তোমরা বলো যে ইরানে ইসলামী বিপ্লব কখন শুরু হয়? রেজা শাহ পাহলভি তাকে হটাই দিছে, হটাই দিয়া আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনি ইসলামী শাসনতন্ত্র কায়েম করেছে, ইসলামী প্রজাতন্ত্র কায়েম করেছে। তখন থেকে কিন্তু আমেরিকার শত্রু হয়ে যায় ইরান। এর আগে কিন্তু রেজা শাহ পাহলভি ভালোই সাপোর্ট দিচ্ছিল, ভালোই তেল দিচ্ছিল যুক্তরাষ্ট্রকে, আমরা জানি। সো ইরানে ইসলামী বিপ্লব, ইরান ইরাকের মাঝে যুদ্ধ, সাতিল আরবের ঘটনা, এইগুলো নিয়ে ভাই তোমাদের না জানলে কি যে লস করবা, মাথায় রাখতে হবে। ইরান ইসলামী বিপ্লব কবে হয়েছে একটু কমেন্ট করে জানাও, কাইন্ডলি একটু কমেন্ট করে জানাও, তোমরা কাইন্ডলি একটু কমেন্ট করে জানাও ভাইয়া আপুরা, কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও ইরানে ইসলামী বিপ্লব কবে হয়েছে? 1979 সাল। ইয়েস, উত্তরটা সঠিক। এখানে কিন্তু মেনশন দিয়েছে খাদিজা রহমান নূর, থ্যাংক ইউ। যারা নিজের মনে হিংসা রাখে না, অন্য বন্ধুকে মনে আসছে একটা মেনশন দেয়, তারা ভালো করে। আর তোমরা যারা মনে করো যে মেনশন দিলে হয়তো ও জেনে যাবে, আমার ক্ষতি হয়ে যাবে, এরকম কিছু না ভাই, তোমার রিজিক তোমারই থাকবে। এই অ্যাডমিশন খুবই ড্রামাটিক, কোন ভালো কাজটা করার কারণে কোন দিকে তুমি লাভবান হবা কে জানে। যারা এখনো মেনশন দাও নাই তোমাদের ফ্রেন্ডদেরকে দিতে পারো। ওকে, 1979 সালে মাথায় রাখতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ এইদিকে ওমান উপসাগর আছে, এইদিকে ইরানের এখানে যেটা ছিল রাজধানী, বর্তমানে এইদিকে মাকরান, এই যে মাকরান এটা হচ্ছে মাকরান, বর্তমানে রাজধানী হতে পারে মাকরান। এই মাকরানের রাজধানী স্থানান্তর করতে পারে। সো স্থানান্তর করলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, ইরান নিয়ে তোমাদের জানার চেষ্টা করবা, মাকরান শহর নিয়ে জানার চেষ্টা করবা, এখান থেকে আসতে পারে প্রশ্ন, ঠিক আছে?
মাকরান নিয়ে প্রশ্ন আসতে পারে, মাকরান নিয়ে প্রশ্ন আসতে পারে। এরপরে আমাদের প্রশ্ন 28 ডিসেম্বর 2024 পর্যন্ত দেশের কতটি জেলা রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয়েছে? 46টি, 47টি, 48টি, 49টি। দেখি কে কে উত্তর করতে পারো, দেখি কে কে উত্তর করতে পারো। এটা সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক। দেখি কারা কারা উত্তর করতে পারো, সাম্প্রতিক তথ্যরা কারা কারা উত্তর করতে পারো আমি দেখতে চাই। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও, সলভ করে ফেলো এগুলা। বলো কি হবে? ওকে, তোমরা বলতেছো যে 47টি, কেউ 46টি। খুবই খারাপ লাগলো, জাকির মেনশন দিচ্ছে, পুলক মেনশন দিচ্ছে, ঠিক আছে। কেউ 46টি, কেউ 47টি, এবং সবগুলি ভুল, রাইট। সো হবে হচ্ছে 49টি। সেই সর্বশেষ দেশটি কোনটি? জেলাটি হচ্ছে নড়াইল। রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয়েছে সর্বশেষ কিন্তু নড়াইল, মাথায় রাখতে হবে 49তম হিসাবে। নড়াইল, নড়াইল, নড়াইল। 48টি, আমরা জানি তুমি 48টি বলবা, কারণ সাম্প্রতিক যে আপডেটটা হয়েছে হয়তো অনেকের জানা নাই, এরকম অনেক কিছুই জানা নাই তোমার, যেগুলো পেট বেঁচে পড়ানো হচ্ছে। সো 49টি হবে, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আজম খান বলেছে, থ্যাংক ইউ আজম খান তোমাকে। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সো 49টি হবে, নট 48, আপডেট হয়েছে। সো 49টি হবে, দ্যাটস ইট। পরবর্তীতে আমাদের মাথায় রাখতে হবে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? আমরা জানি ফরাসি বিপ্লব যেটা ফ্রান্সে হয়েছে, যার মধ্য দিয়ে পৃথিবী আজকে এত আদর্শ পেয়েছে, এত বেশি মানে পুঁজিবাদ পেয়েছে, ঠিক আছে, সেই এই ফরাসি বিপ্লব। আর ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে। রুশু ভলতেয়ারের লেখা ফরাসি বিপ্লবকে উদ্বুদ্ধ করেছে। ফরাসি বিপ্লব কবে হয়েছে, বাস্তিল দুর্গের পতন কবে ঘটেছে, ইত্যাদি সকল তথ্য তোমাদের জানতে হবে, ঠিক আছে। এগুলা কেউ একটু মিস করো না, একটু জেনে নিও, ঠিক আছে। সো বলো ফরাসি বিপ্লবের সময় কে ছিলেন ফ্রান্সের রাজা? তো এটা হচ্ছে ষোড়শ লুই, আমি বলে দেই 16তম লুই ছিলেন। হ্যাঁ, তার স্ত্রী ছিল মেরি অ্যান্টোনেট। এত পরিমাণে খরচ করতো, বাজে খরচ, এত গলার হার টার কিন্তু যেগুলো নিউজ হয়ে যাইতো পুরা। তো এর বাজে খরচ, এর বউয়ের বাজে খরচের কারণে ডুবছে। দ্বিতীয়ত এ অনেক বেশি কর চাপাইছে, যারা কিনা বড় লোক কর চাপায় বেশি টাকা উত্তোলন করছে। কেন? এটা আবার আমেরিকাকে দিবে, ওদিকে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ চলতেছিল, আমেরিকার পক্ষে একদম মানে নাভাল পাওয়ার সহ ফ্রান্স সাপোর্ট করছে। আমেরিকার অকৃত্রিম বন্ধু কিন্তু ফ্রান্স। তো সব কিছু মিলে তাদের দেশের অভ্যন্তরে কিন্তু মানুষের খুবই দুর্বিপাকে পড়তে হয়। গরিবদেরকে পাঠাইছে বাস্তিল দুর্গে, তোরা কর দেস না, বড় লোকদেরকে অনেক কর চাপাই দিছে। সবকিছু মিলাইয়া এটা কিন্তু একটা বুর্জোয়া বিপ্লব, পৃথিবীর এই বিপ্লবটা বড় লোকরা করছে। তো এটা কিন্তু ষোড়শ লুই করছে। আর একটা উক্তি আছে, আমি রাষ্ট্র, এটা কার উক্তি? চতুর্দশ লুই। ওই চতুর্দশ লুই ছিল ফরাসি বিপ্লব, মানে ফরাসি ফ্রান্সের যেই লুই রাজাদের মধ্যে সবচেয়ে বেশি স্টাইলিশ, সবচেয়ে বেশি ধরো পাওয়ারফুল, সবচেয়ে বেশি নাম করা কিন্তু ছিল চতুর্দশ লুই। এটা আমার মাথায় রাখতে হবে। সো এগুলো নিয়ে পড়িয়েছি, বাধ্য। সো এগুলো ষোড়শ লুই হবে। তোমাদের এই বিপ্লব সম্পর্কে জানতে হবে। যুদ্ধ বিপ্লব থেকে কিন্তু প্রশ্ন আসে, শতবর্ষব্যাপী যুদ্ধ কার মাঝখানে হয়েছে, আফিম যুদ্ধ কার কার মাঝখানে হয়েছে, এই বিষয়গুলো প্লিজ। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, ইসরায়েল আবার ফিলিস্তিনের যে এখন লড়াই, এগুলো নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু জানা, প্লিজ জানবা, প্লিজ 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 প্লিজ। একজন লিখছে ভাইয়া মেইন জিকে কোর্সে কয়টি ক্লাস শেষ করেছেন? কোর্সে কয়টি ক্লাসে জিকে শেষ করেছেন? জিকে এখনো শেষ হয় নাই। শেষ হয় না বলতে কি জানো, ঢাবির আগে যে কটা ক্লাস শেষ হওয়ার কথা 30টা 32টা ওইগুলো শেষ হয়েছে। একদিন 2টা করে করতে পারলে এখন যারা যুক্ত হবা রেকর্ডেড করে ফেলতে পারবে। সকল ক্লাস এক্সাম সাজানো আছে। ঢাবির পরে রাবি চবির জন্য আবার ক্লাস হবে, গুচ্ছের জন্য তো পুরা ক্লাস হবে। সো সামনের সকল বিশ্ববিদ্যালয়ের জন্য আরো ক্লাস হবে, ক্লাস পাবা অফুরন্ত। আপাতত ঢাবির আগে যা যা দরকার, ঢাবির আগে যে বিশ্ববিদ্যালয়গুলো সবগুলো কভার হয়েছে ইনশাল্লাহ। সো এর পরের প্রশ্ন, আমাদের পরের প্রশ্ন হচ্ছে 19 ডিসেম্বর 2024 কোন দেশ D8 এর নবম সদস্য হয়? D8 মানে কি? D8 মানে কি? ডেভেলপিং 8। 8 মানে বুঝতে পারছো, এটাতে 8টা সদস্য ছিল, বর্তমানে আরেকটা দেশ এসে পড়ছে। এটা কি D9 হয়ে যাবে? উই ডোন্ট নো দ্যাট, বাট সেই দেশটা কোনটা পরীক্ষা আসতে পারে। আর মাথায় রাখতে হবে D8 কিন্তু যেই দেশগুলো হচ্ছে ইসলামী মুসলিম কান্ট্রি, সেই দেশগুলো যে উন্নয়নশীল দেশ, সেগুলো সংগঠন বাংলাদেশ অবশ্যই রয়েছে সেখানে। তো D8 এর নবম সদস্য কোনটা? 19 ডিসেম্বর সদস্যপদ লাভ করেছে 2024-এ। D8 এর নবম সদস্য কোনটা? D8 এর নবম সদস্য কোনটা? সর্বশেষ সদস্য, নবম সদস্য যাই বলুক, D8 নিয়ে A to Z জানবা।
সর্বশেষ সদস্য নবম সদস্য, সর্বশেষ সদস্য দেশ নবম সদস্য দেশ, সেই দেশটা আর কিছুই নয়। তোমরা উত্তর করছো অনেকেই, কি উত্তর করছো আমি দেখতে চাই। তোমরা অনেকেই উত্তর করে ফেললা যে এই উত্তরটা হবে আজারবাইজান, তার মানে উত্তর সঠিক। আজারবাইজানের রাজধানী কি? রাজধানী হচ্ছে বাকু। কি? বাকু। আজারবাইজান এই সম্পর্কে তোমরা জানবা। আজারবাইজান কিন্তু ডিএটের নবম সদস্য, এটা পরীক্ষা আসতে পারে। পরবর্তী প্রশ্ন হচ্ছে আরব বসন্তের সূচনা হয় কোথায়, কত সালে? আরব বসন্তের সূচনা হয় কোথায়, কত সালে? আরব স্প্রিং, আরব বসন্ত, আরব বসন্ত সূচনা হয় কত সালে, কোথায়? আরব বসন্তের সূচনা হয় কত সালে, কোথায়? কারা সঠিক উত্তর দিতে পারো? আরব বসন্তের সূচনা কত সালে, কোথায়? গত ক্লাসেও একজনকে ফ্রিতে যুক্ত করা হয়েছিল সাম্প্রতিক ব্যাচে, একজনকে, বেশি করতে পারবো না। এই ক্লাসেও একজনকে করব, সাম্প্রতিক ব্যাচে যুক্ত করব। এই ক্লাসটাতে সর্বোচ্চ বন্ধু মেনশন, বিভিন্ন নিজের টাইমলাইনে বিভিন্ন শিক্ষামূলক গ্রুপে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় শেয়ার দিয়ে সেটার স্ক্রিনশটটা পাঠিয়ে দাও নাবিল জিকে পেজে। যে সর্বোচ্চ করবা তাকে এই সাম্প্রতিক গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ফ্রিতে। সো টাইম স্টার্ট নাও, তোমরা চাইলে করতে পারো, যারা সর্বোচ্চ শেয়ার মেনশন সর্বোচ্চ দিতে পারো ফ্রেন্ডদেরকে। ওকে, সো আরব বসন্তের সূচনা হয়েছে কিন্তু আমরা জানি তিউনিসে 2010 সালে ডিসেম্বর মাসে, ঠিক আছে। বুয়াজিজি নামক একজন ব্যক্তি কিন্তু নিজের গায়ে আগুন জ্বালিয়ে দেয় পুলিশের দুর্নীতির বিরুদ্ধে গিয়ে, তখন কিন্তু এটা পুরো আরব বিশ্বে ছড়িয়ে পড়ে, অনেকগুলো দেশের স্বৈরাচারী সরকার কিন্তু পতন ঘটে। তো এগুলো কিন্তু আমরা জানি। সো আরব বসন্ত একটু ভালো করে পড়বা, আরব বসন্ত একটু ভালো করে পড়বা, হ্যাঁ। তিউনিসে, এটা পরীক্ষা আসতে পারে, তিউনিসে। পরবর্তী প্রশ্ন হচ্ছে পানামা। এবার আমরা প্রণালী শিখবো, ধরো প্রণালী শিখি আর আমরা হচ্ছে সাম্প্রতিক আরো একটা প্রশ্ন শিখি, প্রণালী নিয়ে প্রশ্ন আসতে পারে। সো পানামা খাল, পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে? পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? প্রশ্নটা মাথায় রাখো। এবার তোমাদের একটা চিত্র আমি দেখাই, পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে। পানামা খাল কোন কোন মহাসাগরকে কি করেছে? যুক্ত করেছে। এটা আমরা একটু দেখি সবাই, পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে। সো আমরা যদি ম্যাপটা একটু দেখি, আমরা পানামা খালের অবস্থান যদি বের করি, তোমাদের একটু হিন্টস দিয়ে দিই। তো এই হচ্ছে তোমাদের পানামা খাল, ধরো এই হচ্ছে তোমাদের পানামা খাল, এই জায়গাটা কিন্তু পানামা খাল, এদিকে উত্তর আমেরিকা, এদিকে দক্ষিণ আমেরিকা। সো তোমরা একটু বলো যে পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে। সো এখানে একটা চিত্র দিয়ে আমরা শিখি, দেখি কার কার মনে আছে, কার কার মনে আছে দেখি। এটা একটা সাগর, এটা একটা সাগর, কোনটাকে এই পানামা খাল যুক্ত করেছে আমরা একটু দেখতে চাই, কারা কার উত্তর করতে পারো। পানামা খাল যুক্ত করেছে কোন 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 মহাসাগরকে, দেখি একটু উত্তরটা লিখো, একটু উত্তরটা লিখো। পানামা খাল যুক্ত করেছে কোন কোন মহাসাগরকে, শুধু উত্তরটা লিখতে হবে, কোন কোন মহাসাগরকে, দুইটা মহাসাগরকে যুক্ত করেছে। একটু উত্তরটা লিখে দিতে হবে, ইন রিটেন, অপশন না, শুধু রিটেন লিখে দিতে হবে। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে। সো আমরা এই প্রণালীটা, আমি না বিশ্বের যত প্রণালী আছে এগুলো একদম চোখ বন্ধ করে মুখস্থ করে বলতে পারবো, আমার শিক্ষার্থীরাও পারবে, প্রণালী যাদের প্রবলেম সীমারেখাগুলোও পারবে, ওইভাবেই কিন্তু পড়ানো হয়েছে, ঠিক আছে। একদম বেরিং প্রণালী হচ্ছে তোমার এশিয়া অথবা আমেরিকা, রাশিয়া অথবা আমেরিকাকে পৃথক করেছে। তাতার প্রণালী শাখালিন এবং রাশিয়াকে। এরপরে তোমার ফরমোজা প্রণালী তাইওয়ান ও চীনকে। এইভাবে আস্তে 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 পক প্রণালী। তো এই প্রণালীগুলো কিন্তু ম্যাপ দেখে শিখতে হবে, আর যাদের কাছে এরকম ম্যাপ থাকবে তাদের কিন্তু আর প্রণালী শিখতে কোনো প্যারাই লাগবে না, ঠিক আছে। এরকম ম্যাপ দেখে তোমাদের কিন্তু প্রণালী শিখতে হবে। এই যে আমি দেখে তোমাদের দেখাই, এই যে যেমন এটা একটা প্রণালী, পক প্রণালী, এটা একটা পক প্রণালী। এদিকে ক্লিক করলে এই দেশটার নাম কি? এই দেশটার নাম কিন্তু শ্রীলঙ্কা। এই যে পক প্রণালী, এইদিকে যে প্রণালীটা এটা কিন্তু পক প্রণালী, শ্রীলঙ্কা এবং হচ্ছে এই ভারতকে পৃথক করেছে পক প্রণালী। এইদিকে হচ্ছে বঙ্গোপসাগর বা ভারত মহাসাগরকে যুক্ত করেছে, এদিকে মান্নার সাগর বা এই যে আরব সাগরকে কিন্তু যুক্ত করেছে, মাথায় রাখতে হবে পক প্রণালী। তারপর তোমরা যদি বেরিং প্রণালী দেখো, এই যে বেরিং প্রণালী দেখো, এই সাইডটা কিন্তু বেরিং প্রণালী। এই দেখতে পাচ্ছ এই আলাস্কা, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের, এ হচ্ছে রাশিয়া, এই দুটাকে পৃথক করেছে বেরিং প্রণালী। এশিয়া অথবা আমেরিকা মহাদেশকে পৃথক করেছে এই বেরিং প্রণালী। এরপর আরেকটা প্রণালী দেখতে পাচ্ছ তাতার প্রণালী, এই তাতার প্রণালী পৃথক করেছে রাশিয়াকে। আবার দেখো এই একটা প্রণালী পৃথক করেছে কি জাপান, আর এদিকে দক্ষিণ কোরিয়া প্রণালী বা ফরমোজা প্রণালী। এই তাইওয়ান, এ দেখতে পাচ্ছ একটা প্রণালী, হ্যাঁ। তারপর তোমরা দেখতে পাচ্ছ এই যে মালাক্কা প্রণালী আছে এখানে, সুন্দর প্রণালী আছে এই সাইডটাতে, ঠিক আছে। এই পক প্রণালী আছে এই সাইডটাতে, এই একটা প্রণালী আছে, হ্যাঁ, একটা প্রণালী আছে, এই একটা আছে বাবেল মান্দের প্রণালী, এই হচ্ছে সুয়েজ খাল আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি এদিকে চাই, এই যে জিব্রাল্টার প্রণালী, ঠিক আছে। এইদিকে 2-3টা প্রণালী আছে, এইদিকে বসফরাস আছে, এইদিকে 2টা প্রণালী আছে। এইদিকে আবার দেখো এই কিছু প্রণালী আছে একটু অখ্যাত প্রণালী, যেগুলো কিন্তু এই সাইডে প্রণালী আছে কিছু, মাথায় রাখতে হবে। আবার এইদিকে যে প্রণালীগুলো আছে, এই একটা প্রণালী আছে, এই একটা প্রণালী আছে ফ্লোরিডা প্রণালী, ঠিক আছে। এইদিকে তোমার যুক্তরাষ্ট্রের
কিউবাকে, যুক্তরাষ্ট্রে তোমার ইয়াকে, আর এদিকে কিউবাকে পৃথক করেছে, ঠিক আছে। আর এই যে পানামার এদিকে কিন্তু সেই পানামা খাল। তো এইগুলো ম্যাপ দেখে সুন্দর করে তোমরা যারা পড়বা তাদের কিন্তু আর এগুলো ভুল হওয়ার কোনো সুযোগ নেই। একবার করে রিভিশন দিবা ইনশাল্লাহ, ঠিক আছে। রিভিশন দিলে কিন্তু তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ, রাইট। সো আমরা যদি যাই আমাদের স্লাইডে, আমরা কিন্তু দেখবো এই আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে আমরা একটু দেখতে চাই। ওকে ফাইন। সো আমরা কিন্তু এখানে ছিলাম। পানামা খাল তাহলে কোন কোন মহাসাগরে যুক্ত করেছে? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। তো আমাদের পরবর্তী প্রশ্ন কোনটা? পরবর্তী প্রশ্ন হচ্ছে এইটা, দেখে কি উত্তর করতে পারো। সুয়েজ খাল কোন দুটি মহাদেশকে বিভক্ত করেছে? সুয়েজ খাল নিয়ে একটু উত্তর করো তোমরা। এই যে কে এ কবির মুন লিখেছে, পারবো ভাই আপনার কাছে কৃতজ্ঞ মন থেকে, মানচিত্রের হাতে করি আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, তুমি ভালো করো, অনেক সুন্দর করো, এইটা আমি চাই। নিউমা মার্মা, প্রণালী তো মজা লাগে পড়তে। নিউমা মার্মা তুমিও ভালো করো, অনেক জোস করে চান্স পাও, টপ র্যাঙ্কিং করো, আমি এটাই চাবো ইনশাল্লাহ। টপ র্যাঙ্কিং করো তোমরা যারা সবাই দেখছো, আমার পেড ব্যাচের হোক, পেড ব্যাচের বাইরে হোক, যারাই পরিশ্রম করছো তারাই টপ করো, এইটাই আমি চাই। তোমরাই ছক্কা মারো যারাই পরিশ্রম করেছো। আর যারা পরিশ্রম করো নাই, যারা অ্যাডমিশনে পরিশ্রম করো নাই, তোমরাও লাইফে সামনে শিক্ষা নাও যে ভালো কিছু করতে হবে। এখানে যদি ফেইলুয়ার হও, এটা কোনো ফেইলুয়ার না। আরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে অনেক শিক্ষার্থী দেখেছি টাকার জন্য হাত পাতে, টাকার জন্য টাকা খোঁজে। কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গ্রুপগুলো আছে না, শিক্ষার্থী সংসদে লিখে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এততম হয়েছি, এই জেলার আমার ভর্তি হওয়ার টাকা নেই। আরে তখন কমেন্টগুলো দেখলে বুঝবা, শত শত শিক্ষার্থী বলে তোমার জেলার আমি বড় ভাই, তোমার ভর্তি হতে কত লাগবে, এই বলে আমি হেল্প করব, ওই বলে আমি হেল্প করব। তো যারা আমরা মধ্যবিত্ত, আমরা যারা মিডল ক্লাস, আমরা ভাবি যে আমি ডাবিতে চান্স পেলে, বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে হয়তো আমার লাইফের অনেক দরজা খুলে যাবে। না, যারা মিডল ক্লাস, আমরা যারা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের জীবনটা একটা উপন্যাস রচনা করার একটা পথ। আমি আমার জীবনের বাঁকে বাঁকে উপন্যাস রচনা করতে থাকবো। এই স্ট্রাগলের উপন্যাস একদিনে দুই দিনে থামবে না। আজকে আমার বাবা কৃষক, আজকে আমার বাবা শ্রমজীবী, আমি কষ্ট করে পড়াশোনা করছি, কিন্তু আমার শপথ হওয়া উচিত আমার সন্তান যাতে এই কষ্টটা না করে, একটা সুন্দর পৃথিবী, একটা সুন্দর জীবন তাকে উপহার দেওয়ার জন্য কিন্তু আমরা কষ্ট করছি। ঢাবিতে চান্স পাওয়ার আগে তোমার অর্থ সমস্যা, চান্স পেয়ে ভর্তি হলে অর্থ সমস্যা, ভর্তি হওয়ার পর পড়াশোনা নিয়ে দেখবা যে টিউশন করে পড়াশোনা করা লাগে, টিউশন পাওয়া যায় না, টিউশন পড়লে দেখবা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পর যখন তুমি চাকরির অ্যাপ্লাই করবা তখন দেখবা অ্যাপ্লাই করার টাকা নাই। একটা সময় কষ্ট করতে 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 তুমি যখন দারুণ কিছু করবা তখন দেখবা তোমার পরবর্তী প্রজন্ম বেটার একটা পৃথিবী পাবে। সেটার জন্য আমরা চেষ্টা কিন্তু করছি, সেটার জন্যই কিন্তু আমরা প্রচেষ্টা করছি। আজকে তোমার বাবার অবস্থান কষ্ট দূর করার জন্যই কিন্তু তুমি চেষ্টা করছো। সো স্ট্রাগল থাকবেই। ঢাবিতে চান্স পেলে স্ট্রাগল, বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে, যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে স্ট্রাগল, টিউশনের জন্য স্ট্রাগল, খাওয়ার জন্য স্ট্রাগল, পড়ার জন্য স্ট্রাগল, এই সমাজকে খুশি করার জন্য স্ট্রাগল। সো স্ট্রাগল থাকবে, স্ট্রাগল মানেই জীবন, তোমার জীবনটাই সংগ্রাম। সো তারপর যখন সফলতাটা আসে কষ্টের পর, সেটা যে কতটা সুন্দর হয়, কতটা দারুণ হয়, তোমাদের সেই স্বাদ গ্রহণ করার ইচ্ছা হওয়া উচিত, আই গেস। সো স্ট্রাগল করো, আমরা স্ট্রাগল করব, এই শপথ নিয়ে আমরা পরিশ্রমটা করতে থাকি। ইনশাল্লাহ সফলতা আসতেই হবে, আজকে না হোক, কালকে না হোক, পরশু তরশু, তারপরের দিন তুই আসবি। আমি পরিশ্রম করতে থাকবো, এইটা হচ্ছে আমাদের মেইন মোটো হওয়া উচিত জীবনের। সো তোমাদের জন্য অনেক শুভকামনা থাকলো। সো এটা কি উত্তর হবে? সুয়েজ খালকে কোন দুটি মহাদেশকে বিভক্ত করেছে? সো সুয়েজ খালের অবস্থানটা দেখলে কিন্তু আমরা বুঝবো। সুয়েজ খালটা কিন্তু তোমার এশিয়া আফ্রিকা দুইটাকে কিন্তু কি করেছে, দুইটাকে কিন্তু পৃথক করেছে, এশিয়া আফ্রিকাকে পৃথক করেছে। সো ম্যাপ জানা থাকলে এগুলো কিন্তু আর মুখস্থ করতে হয় না মাই ডিয়ার স্টুডেন্ট। সুয়েজ খাল কোন দেশের? মিশরের। আমরা ম্যাপ দেখলে কিন্তু এগুলো আর মুখস্থ করতে হয় না, মুখস্থ করতে হয় না ইনশাল্লাহ। সো ম্যাপটা যাতে জানা আছে এগুলো কিন্তু মুখস্থ করতে হবে না। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে 2025 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল, পৃথিবীর বইয়ের রাজধানী হবে কোনটি? এইটা আমার কেন জানি না সিক্স সেন্স বলতেছে এটা কোন একটা বিশ্ববিদ্যালয়ে হুবহু চলে আসতে পারে। এই প্রশ্নটা মনে হচ্ছে কেন আমি বুঝতে পারি না, আবার তোমরা গুরুত্ব দিয়ে পড়বা। 2025 সালে বিশ্বের বইয়ের রাজধানী কোনটা হবে? ভাই সিম্পলি বাংলায় বললাম, ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল, বিশ্ব বইয়ের রাজধানী হবে কোনটা? স্ট্রাসবার্গ, ফ্রান্সের এই অঞ্চলটা, লেবাননের বৈরুত, রিও ডি জেনেরো ব্রাজিল, নাকি গানার আকরা, রাজধানী আকরা, কোনটা? সো এটা তোমরা একটু উত্তর করে দাও তো, এটা একটু উত্তর করে দাও তো, কোনটা হবে বিশ্ব বইয়ের রাজধানী? কোনটা হবে বিশ্ব বইয়ের রাজধানী? একটু উত্তর করে দাও পোলাপান, একটু প্লিজ উত্তর করে দাও। বিশ্ব বইয়ের রাজধানী হবে 2025 সালকে কোনটাকে বিশ্বের বইয়ের রাজধানী বলা হয়েছে? 2025 সাল। ইনশাল্লাহ পরিশ্রমীরা কখনো হারে না, সফলতা আসবেই ইনশাল্লাহ, এই ভরসাটা রাখো।
স্ট্রাগল করো, স্ট্রাগল করো, স্ট্রাগল থামবে না ভাই। তুমি চান্স পেলে স্ট্রাগল থামা যাবে, এই হয়ে যাবে, এগুলো কিছুই না। আমরাও তো চান্স পাইছি, আমরা কি স্ট্রাগল করতেছি না? অল অফ ডে আমরা স্ট্রাগল করতেছি, চেষ্টা করতেছি। নিজের পড়াশোনা বাদ দিয়ে এসে তোমাদের এখানে পড়াচ্ছি কেন? আমাদের স্ট্রাগল করতে হচ্ছে, ভালো কিছু করার চেষ্টা করতে হচ্ছে। সো তোমরা স্ট্রাগল করো, দুঃখ আসবেই, দুঃখ ছাড়া তো জীবন না। হ্যাঁ, তুমি সফল হওয়ার পরও দুঃখ আসবে, তারপরে দুঃখ আসবে, আর পরের দিনও দুঃখ আসবে, আসবেই। তোর দুঃখ যাবড়া, এগুলো কোনো বিষয় হলো নাকি? সো তোমরা যারা স্টার্সবার্গ ফ্রান্স উত্তর করছো, উত্তর ভুল। লেবাননের বৈরুত উত্তর ভুল। গানার আকরা উত্তর ভুল। সঠিক উত্তর হচ্ছে রিও ডি জেনেরো, ব্রাজিলের খুবই গুরুত্বপূর্ণ একটা শহর। ব্রাজিলের ধরিত্রী সম্মেলন হয়েছে এখানে, এখানে কিন্তু ধরিত্রী সম্মেলন হয়েছে, এটা পরীক্ষা আসতে পারে। ধরিত্রী সম্মেলন হয়েছিল এখানে, কিন্তু ধরিত্রী সম্মেলন। সো এই রিও ডি জেনেরো কিন্তু বিশ্ব বইয়ের রাজধানী কিন্তু হবে, 2025 সালকে ঘোষণা করা হয়েছে। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। ব্রাজিল, ব্রাজিল, সবাই আমরা ব্রাজিলের সাপোর্টার, একদম সবাই, আমি জানি। উই অল লাভ ব্রাজিল আ লট। সো সবাই এখানে ব্রাজিলের সাপোর্টার, সবাই সবাই একদম সবাই, আমি জানি। সো তারপরে হচ্ছে পক প্রণালী কোন দুই দেশের মাঝখানে অবস্থিত? আমি একটু আগে কিন্তু ম্যাপ দেখে পড়ালাম তোমাদেরকে, পক প্রণালী কোন দুই দেশের মাঝখানে অবস্থিত। সো ম্যাপ দেখে তোমরা যারা শিখবা তারা কিন্তু পথভ্রষ্ট হওয়ার কোনো ধরনের সুযোগটি নেই। সো পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? আমি যদি একটু তোমাদেরকে হিন্টস দিয়ে দিই, তোমরা অনেকে হিন্টস পছন্দ করো, শর্টকাটে যদি একটু হিন্টস দিয়ে দিই, তোমরা এখানে আসলেই দেখবা যে পক প্রণালী কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত। আমরা যদি পক প্রণালীকে নিয়ে আসি, এই হচ্ছে বাংলাদেশ, আমরা দেখতে পাচ্ছি, এই হচ্ছে আমাদের বাংলাদেশ। সো এরপরে কিন্তু এই দেখতে পাচ্ছ, এই যে পক প্রণালী, তোমরা বলতে হবে এই যে পক প্রণালী দেখতে পাচ্ছ, এটা কোন দুটি দেশকে পৃথক করেছে। সো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কোন দুটি দেশকে কিন্তু পক প্রণালী পৃথক করেছে। একটু উত্তর করে দাও দেখি, পক প্রণালী কারা 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 পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? কোন দুটিকে একটু বলি। সবাই ব্রাজিল, সবাই ব্রাজিল। এই যে উসমে মারমা লিখেছে আমি ব্রাজিল, ঠিক আছে। ও ভাই, থ্যাংক ইউ, সবাই লিখেছে ব্রাজিল, থ্যাংক ইউ। সো পক প্রণালী কি হবে এটা আমার জানা থাকা উচিত। একদিকে হচ্ছে ইন্ডিয়া, আরেকদিকে হচ্ছে শ্রীলঙ্কা, যার রাজধানী হচ্ছে শ্রী জয়বর্ধনপুর কোটে, মাথায় রাখতে হবে। সো এটাই কিন্তু তোমার পক প্রণালী, এটাকে কিন্তু পৃথক করেছে। সো গুরুত্বপূর্ণ, প্রণালী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখানে কিন্তু অনেক ধরনের বাণিজ্য হয়, যেমন এইটা পৃথিবীর বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাবেল মান্দের প্রণালী, এইদিকে তুমি দেখতে পাচ্ছ ইয়েমেন, এইদিকে তুমি দেখতে পাবা যে ইরিত্রিয়া, এইদিকে জিবুতি আছে মূলত, এই জিবুতি আর এই ইয়েমেনের মাঝখানে এই বাবেল মান্দের প্রণালী। এরপরে হচ্ছে লোহিত সাগর মানে রেড সি হয়ে এইদিকে তুমি দেখবা সুয়েজ খাল, এটা হচ্ছে মিশর। সুয়েজ খালের পরে এদিকে দেখবা হচ্ছে ভূমধ্য সাগর, এই ভূমধ্য সাগর হয়ে এদিকে দেখবা যে সিসিলি প্রণালীর পরে এদিকে দেখবা যে তুমি এটা হচ্ছে মরক্কো, এটা হচ্ছে তোমার স্পেন, এর মাঝখানে তুমি দেখবা জিব্রাল্টার প্রণালী। হ্যাঁ, এইদিকে ইংলিশ চ্যানেলটা ডোবার প্রণালী, সবকিছু আছে। এটা হচ্ছে ইস্তাম্বুল, তুরস্ক। হ্যাঁ, এটা হচ্ছে বসফরাস প্রণালী। হ্যাঁ, এটা হচ্ছে তোমার মর্মর সাগর, এটা হচ্ছে উত্তর সাগর। এইগুলো তো ইজি, ভেরি ইজি, ঠিক আছে। এইদিকে প্রণালী, ক্রিমিয়ার এদিকে প্রণালী আছে একটা, ঠিক আছে। প্রণালী কিন্তু অনেক প্রণালী আছে। ইউরোপের বুট বলা ইতালিকে মাথায় রাখতে হবে। এটা কি ইটালি, এটা কি দেখতেই পাচ্ছ, এদিকে ফ্রান্স, এদিকে জার্মানি, ফ্রান্স। তো এইগুলো একটু আইডিয়া রাখবা, মাথায় রাখতে হবে। আমাদের প্রণালী নিয়ে আমাদের আইডিয়াটা অনেক সুন্দর, আমি জানি। সো এটা নিয়ে আর কথা বললাম না। সো এরপরে আমরা চলে যাই আমাদের হচ্ছে ওকে, আমাদের এই টপিকে। সো উত্তর সঠিক। এরপরে মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? মালয়েশিয়া, সুমাত্রা, ম্যাপ যাদের মাথায় আছে তাদের ভুল হওয়ার কোনো সুযোগ নাই। মালয়েশিয়া, সুমাত্রা। তোমরা জানো যে জাভা, সুমাত্রা, বর্নিও, কালিমাতান, বালি বা তোমার তিমুর, হ্যাঁ, পশ্চিম তিমুর, এগুলো কিন্তু সব ইন্দোনেশিয়ার অংশ। পৃথিবীর খণ্ডিত দ্বীপরাষ্ট্রের দুটির মধ্যে একটি কিন্তু ইন্দোনেশিয়া, আমরা জানি। সো এই ইন্দোনেশিয়া সম্প্রতি একটা দারুণ কিছু করেছে, একটা সংগঠনে যুক্ত হয়েছে, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেখান থেকে প্রশ্ন আসতে পারে। সো মালয়েশিয়া সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? তোমরা উত্তর করতে পারবা। সো এটা নিয়ে আর আমি বসে থাকলাম না, অবশ্যই উত্তরটা হবে। কারণ তুমি যদি প্রণালীর সবগুলো পারো, তুমি মাইনাস করে 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 কিন্তু সঠিক উত্তরটা বের করতে পারবা। রাইট, তুমি মাইনাস করে করে সঠিক উত্তরটা বের করতে পারবা। যেমন পক প্রণালী তুমি জানো, তাহলে এটা উত্তর হবে না। জিব্রাল্টার প্রণালী তুমি জানো, মরক্কো, স্পেন বা এশিয়া, আফ্রিকা আর হচ্ছে ইউরোপের মাঝখানে, এটা হবে না। ডোবার প্রণালী তুমি এটা জানো, এটা তো অবশ্যই হবে না, তবে মালাক্কা প্রণালী হয়ে যাবে। এই যে মালাক্কা প্রণালী, এটা হয়ে যাবে। প্রণালী থেকে কিন্তু প্রশ্ন আসবে, সো এটা মাথায় রাখতে হবে, মালাক্কা প্রণালী হবে, এটা কিন্তু মালাক্কা প্রণালী হবে ইনশাল্লাহ। তারপরে আমাদের প্রশ্ন হচ্ছে কি আছে? তারপরে আমাদের প্রশ্ন, ওকে, এইবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাম্প্রতিক যুক্তরাজ্যের সাপ্তাহিক সাময়িকী, যেটা হচ্ছে দ্য ইকোনমিস্ট, এই যে ইকোনমিস্টের মধ্যে 2024 সালের বর্ষসেরা দেশ কোনটা? বাংলাদেশ, সিরিয়া,
আর্জেন্টিনা, ভারত। যুক্তরাজ্যের ইকোনমিস্টের মতে বর্ষ সেরা দেশ, এই বছরের সেরা দেশ, 24 সালের সেরা দেশ, 24 সালের সেরা দেশ কোনটা বলো? 24 সালের সেরা দেশ কোনটা? 24 সালের সেরা দেশ কোনটা? 24 সালের সেরা দেশ কোনটা বলো? 24 সালের সেরা দেশ কোনটা? 24 সালের সেরা দেশ কোনটা? দেখি কে বলতে পারো। এই টাইপের প্রশ্ন আমরা হয়তো জানি না, বাট এগুলো কিন্তু প্রশ্ন আসতে পারে, তো তোমরা এগুলো একটু প্র্যাকটিস করে যাবা, ইনশাল্লাহ হয়তো এখান থেকে ভালো ইয়ে করতে পারবা। 24 সালের সেরা দেশ কোনটা? 24 সালের সেরা দেশ কোনটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা ওকে, আমার যারা এতক্ষণ ওয়েট করতেছিল যে সাম্প্রতিক জিকেতে যুক্ত হতে চাই কম টাকায় এবং বাংলাদেশের আন্তর্জাতিক জিকের ক্লাসগুলো করতে চাই কম টাকায়, সেগুলো একটু পরে বলবো। 25-26 ব্যাচের কি কেউ আসো এখানে? বা চাকরির জন্য 25-26 বা চাকরির জন্য কেউ আছেন? চাকরির জন্য আমার ক্লাসগুলো দেখেন, বা 25-26 ব্যাচের জুনিয়র কারা আসো একটু জানিয়ে দাও তো। এই কোচি বাচ্চারা একটু জানিয়ে দাও, বা আপনার যারা সিনিয়র আছে তারা একটু জানিয়ে দেন, একটু আমি দেখতে চাই। সো এখানে উত্তরটা হবে একদমই নিঃসন্দেহে নির্দ্বিধায় ক। 24 সালের সেরা দেশ হবে কি? বাংলাদেশ। 24 সালের সেরা দেশ উত্তর হবে বাংলাদেশ। 24 সালের সেরা দেশ উত্তর হবে বাংলাদেশ। 24 সালের সেরা দেশ উত্তর হবে হচ্ছে বাংলাদেশ। ওকে, তারপরে আমাদের প্রশ্ন কি? তারপরে আমাদের প্রশ্ন হচ্ছে, এবার আমরা তো দেখলাম যে প্রণালী, বাট আমরা এবার দেখব যে সীমারেখা, বর্ডার পড়িয়েছে এগুলো। ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে? ম্যাকমোহন লাইন, দেখি কে কে উত্তর করতে পারবা। কার কার আমার একটা ছোট ভিডিও ছিল এটার উপরে, দেখে এখন মনে আছে, আমি দেখব। ম্যাকমোহন লাইন, যারা আন্তর্জাতিক জিকেতে প্রবলেম, বাংলাদেশ জিকে প্রবলেম, সাম্প্রতিক, একটু পরে সকল কিছু বলবো এবং তোমাদের কিছু ম্যাজিক দেখাবো। সো তোমরা যারা থাকতে চাও, 25 সালের কিন্তু আছে আব্দুর রহমান, সাব্বির আছে। 25 সালের কারা কারা আছে ভাইয়ারা একটু দেখতে চাই। 25 সালের বাচ্চারা মিষ্টি খিলাইবেন নাকি? তাহসিন কিন্তু 26 সালের আছে এখানে, জুনিয়র। তোমরা এখন থেকে শিখছো, বেশ দারুণ। ম্যাকমোহন লাইন কোন কোন দেশের মাঝখানে? এটা হচ্ছে ভারত চীন, আমরা জানি। ম্যাকমোহন লাইন ভারত চীন, এগুলো আমরা জানি, ঠিক আছে। ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত চীন, এগুলো আমরা জানি। ওকে, যারা ভারত চীন দিয়েছে উত্তর সঠিক। আমাদের পরবর্তী প্রশ্ন কি? এইটা আমি আর তোমাদের উত্তর করব না, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে সাম্প্রতিক, যে একাদশ বিপিএল যেটা ছিল আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এটা কিন্তু একাদশ আসর, মাথায় রাখতে হবে কততম আসর? একাদশ আসর। ওইটার মাস্কট কি ছিল? বিপ্লব 24, ডানা 5, দ্রোহ 9, ডানা 36। চারটা অপশান, দেখি কারা কারা উত্তর করতে পারো যে এই 24 সালে যে একাদশ বিপিএল ছিল, সে বিপিএল এ কে কোন দল সাপোর্ট করেছো সেটা একটু কমেন্ট করে জানাতে পারো। সো এইটার তোমার জানাও যে মাস্কট কি ছিল, এটার মাস্কট কি ছিল, এটার মাস্কট কি ছিল একটু জানিয়ে দাও। মাস্কট কি ছিল? এটার মাস্কট কি ছিল দেখি তো ভাইয়া, পুরো একটু কমেন্ট করে জানিয়ে দাও এটার মাস্কট কি ছিল। এটার মাস্কট কি ছিল? এটার মাস্কট কি ছিল? দেখি দেখি দেখি, এটার মাস্কট কি ছিল দেখি, একটু কমেন্ট দেখবো। আর দু একটা প্রশ্ন আছে, আমাদের শেষ কিন্তু ক্লাস, এরপরে কিন্তু আমরা ইনশাল্লাহ আমাদের সেই কাঙ্ক্ষিত কথাবার্তা বলবো। তোমরা যারা যুক্ত হতে চাও সেটা নিয়ে কথাবার্তা বলবো তোমাদের ভালোর জন্যই। সো এখনো সুযোগ আছে, 1-2 দিনে ক্লাসগুলো করে ফেলতে পারবা। 25-30 মিনিটের মতো করে একটা করে ক্লাস সাম্প্রতিকের তুমি টেনে টেনে দেখতে পারবা, 1.5x দিয়ে দেখতে পারবা বা 2x দিয়ে দেখতে পারবা, তোমার ইচ্ছা। বাট তোমার এগুলো জানা থাকলে হয়তো এখান থেকে সাজেশন পাবা, কমন পড়বে। ওকে, যারা দিচ্ছ যে ডানা 36 উত্তর সঠিক, এটা দেখো উত্তর সঠিক, ডানা 36, ঠিক আছে, ডানা 36 ছিল এটার উত্তর। তো এরপরে আমাদের আছে, ও আচ্ছা আচ্ছা, এলওসি লাইন অফ কন্ট্রোল বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে? লাইন অফ কন্ট্রোল, আর একটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, দুইটা কিন্তু প্যাচ লাগানো যাবে না। লাইন অফ কন্ট্রোল, দেখি কার কার উত্তর সঠিক। লাইন অফ কন্ট্রোল বা এলওসি, অলওয়েজ রংপুর রাইডার্স। ওকে, ডানা কাটা প্রতিশ্রুতি, দেখি লাইন অফ কন্ট্রোল বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে বোঝায়? লাইন অফ কন্ট্রোল। চারটা অপশন আছে, চারটা অপশন। আচ্ছা, লাইন অফ কন্ট্রোল চারটা অপশন, অনেকে উত্তর করছো, উত্তরগুলো আমি দেখবো। একটু ফাস্ট উত্তর করো, ফাস্ট উত্তর করলে আমার জন্য ভালো হয়, ক্লাসটা তো কমপ্লিট করতে হবে তাই না? একটু ফাস্ট উত্তর করে দাও, একটু ফাস্ট উত্তর করে জানিয়ে দাও। লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মাঝখানে? লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মাঝখানে?
লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মাঝখানে সীমারেখা? লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মাঝখানে সীমারেখা? সো উত্তর দিচ্ছ তোমরা ভারত ও পাকিস্তান, তাহলে উত্তরটি সঠিক। কাশ্মীর অঞ্চলে ভারত পাকিস্তানের মাঝখানে লাইন অফ কন্ট্রোল, আর ভারত চীন যেটা কাশ্মীর অঞ্চলে, সেটা কিন্তু লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, LOAC, এটা মাথায় রাখতে হবে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, রাইট? সো দ্য নেক্সট ওয়ান ইজ বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে কনিষ্ঠতম চ্যাম্পিয়নকে? এটা যে ভুল করবা সে ভাববা বিশ্ববিদ্যালয় বা চাকরি ভর্তি পরীক্ষায় তুমি আসলেই আন্দাজে মানে একটু না বুঝে ভুলে উত্তর করবা, এইটাতে সঠিক উত্তর না দিতে পারবা। সে বুঝবো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় না বুঝে কিছু ভুল করে ফেলবা, এইটা একটু এরকম ট্রিকি প্রশ্ন। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে কনিষ্ঠতম চ্যাম্পিয়নকে? বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে আই গেস আওয়ার লাস্ট কোয়েশ্চেন, আজকের এটা লাস্ট কোয়েশ্চেন। সো সবাই একটু স্বতঃস্ফূর্তভাবে উত্তর করে দাও আজকে লাস্ট কোয়েশ্চেনটা, দেখি কার কার উত্তরটা সঠিক হয়। দেখি লাস্ট কোয়েশ্চেনটা কার কার সঠিক হয়। সো দেখি লাস্ট কোয়েশ্চেন কারটা সঠিক হয়। ওকে, এই যে মাশাআল্লাহ, ভুল দিচ্ছ কে? বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে কনিষ্ঠতম চ্যাম্পিয়নকে? বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে কনিষ্ঠতম চ্যাম্পিয়নকে? সবাইকে গুগলে চলে গেলে নাকি সার্চ দিতে? সো দেখো, বাংলাদেশের সবচেয়ে কনিষ্ঠতম যে গ্র্যান্ড মাস্টার বা দাবারু, সে কিন্তু এই মনন রেজা নীর, বাংলাদেশের। তো তুমি বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ এই কনিষ্ঠতম দেখার পর যে তো মাথায় ভনভন করে, কিন্তু এগুলো পড়তে তুমি এতদিন পড়ছো কনিষ্ঠতম ভন মনন রেজা পড়ছো, নিয়াজ মোর্শেদ, রানী হামিদ। হুট করে এখানে যে বিশ্ব বলছে এটা খেয়াল করবে না, যে কারণে তুমি মনন রেজা নীর দিয়ে দিলে উত্তর ভুল। তিনি বাংলাদেশের, তবে বিশ্বে কিন্তু এইটা সঠিক উত্তর, এইটা গুকেশ ডোমরাজ। মনন যারা দিছো, আমি ওই যে কইলাম যে ভুল করবা পরীক্ষা হলে না বুঝে, তারা সেই দলে আসো। একটু দেখতে হবে ভাইয়া, একটু দেখতে হবে। মুমতাহিন বলছে ভাই এমন করে বললেন, বলবো না কেন, তোমরা ভুলগুলো করবো, আমি তো তোমাদের হিট করে বলি যাতে তুমি একটু সচেষ্ট হও, এই কারণে, ঠিক আছে? সো এটা ছিল কথাবার্তা। সো তারপরে আমাদের পরবর্তী প্রশ্ন, ফ্রান্স কর্তৃক দেওয়া ফ্রান্স জার্মানির মাঝখানে যেই, দেখবা এটা একটু বলে দেই, ফ্রান্স দিছে জার্মানি ফ্রান্সের মাঝখানে, যদি ফ্রান্স দিয়ে থাকে এটা হবে মেজিনো, আবার জার্মানি ফ্রান্সের মাঝখানে আরেকটা সীমারেখার যেটা জার্মানি দিছে সেটা কিন্তু জিগফ্রিড। এই দুইটা ব্যাপার একটু মাথায় রাখবা। তো এটা হচ্ছে আজকের এই কথা। তো এবার আর কোনো কথা বলবো না। দেখো, সাধারণ জ্ঞানের তোমাদের সাম্প্রতিকের এই যে টপিকগুলো প্লাস এই যে টপিকগুলো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়া আরও কিছু সিক্রেট টপিক রয়েছে, ছোট টপিক রয়েছে, কিছু সূচক জরিপ ইত্যাদি বিষয় রয়েছে, যেগুলো অনেকে বিভিন্ন জায়গা থেকে পড়েছো, কিন্তু চাও যে একদম শিওর কমন পেতে, অনেক তথ্যের মাঝখানে শুধু গুরুত্বপূর্ণগুলো পড়তে, প্রত্যেকটা ক্লাসের পর একটা করে এক্সাম দিতে, নিজেকে যাচাই করতে। যারা আছে না এরকম যে রিস্ক নিব না, টপ করতে চাই, 1 নাম্বারের জন্য অনেক না চান্সটা ছুটে যায়, 1 নাম্বারের জন্য অনেকে না মানে র্যাঙ্কিংটা ভালো বিষয় পায় না। সে কারণে আমার কিন্তু এই যে সাম্প্রতিক জিকের যে কোর্সটা তোমরা দেখতে পাচ্ছ, আমি সিম্পলি বলে দিই 8টা ক্লাস হয়েছে, ছোট 30 মিনিটের করে ক্লাস। তো এই যে 8টা ক্লাস হয়েছে, গ্রুপে সাজানো আছে, এক্সামগুলো হয়ে যাবে কালকে, আজকের মধ্যে 10টা ক্লাস আমাদের ডান হয়ে যাবে। এখন যারা যুক্ত হবা আগামী 2 দিনের মধ্যে শেষ করতে পারবা। কত টাকা? মাত্র হচ্ছে এই 200 টাকা। কত টাকা? মাত্র হচ্ছে 200 টাকা। কত টাকা? মাত্র হচ্ছে এই 200 টাকা। 200 টাকায় তুমি সাম্প্রতিক জিকের এই শর্ট কোর্সে ভর্তি হতে পারবা। ভর্তি হলে ক্লাস পেয়ে যাবা, ক্লাস শুরু করে দিবা। 10টা ক্লাস, এক্সাম, মডেল টেস্ট এবং ঢাবির পরীক্ষার পরও তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য সাম্প্রতিক তৈরি হবে আরও, তখন আবার আরও কিছু ক্লাস পাবা এই গ্রুপে ইনশাল্লাহ, এক্সামও পাবা। তো তোমরা যারা ভর্তি হতে চাও, আমার যে ফেসবুক পেজ, ইউটিউবে দেখো, ফেসবুকে দেখো, এখনই নক দাও, পরে ভুলে যাবা, এখনই নক দাও যে ভাইয়া আমি সাম্প্রতিক যুগে কোর্সে ভর্তি হতে চাই। কি লিখে মেসেজ দিবা নাবিল জিকে পেজে, অন্য কোথাও না, আমি স্পষ্ট করে বলে দিছি। এই যে ভর্তি হতে নাবিল জিকে পেজে নক দাও। নাবিলস জিকে, আমার পেজের নাম কি? NABILS_GK, এই নাবিলস জিকে ফেসবুক পেজে নক দাও। 302K ফলোয়ার, এটাতে অনেকে ভুলে যেতে পারো। তো নক দিয়ে বলো যে ভাইয়া আমি সাম্প্রতিক জিকে কোর্সে 200 টাকায় ভর্তি হতে চাই, আমাকে ভর্তি করে নেন, ক্লাসগুলো বুঝাই দেন, সাজেশনটা বুঝাই দেন, এক্সামগুলো একটু বুঝাই দেন। 1-2 দিনের মাঝখানে কমপ্লিট করে ফেলবা, কোনো সমস্যা হলে আমাকে জানাবা। সো সবাই একটু এখনই নাবিলস জিকে পেজে নক দাও সাম্প্রতিক জিকেতে। আমি চাই প্রত্যেকে ভালো করো, যে কোনো কোর্সে থাকো, হয়তো টাকা নাই, আর্থিক সমস্যা, একটু ম্যানেজ করে হলো, এটা তোমার লাইফের বেস্ট ইনভেস্টমেন্ট। চাকরির জন্য কিন্তু এটা ডেফিনেটলি শিক্ষক নিবন্ধন, BCS বা যে কোনো চাকরি আছে সামনে,
ঢাবি হোক, জাবি হোক, রাবি, চবি, যে কোনো মেডিকেল হোক, বিশেষ করে নার্সিং হোক, ডেন্টাল হোক, যে কোনোটা তুমি সাম্প্রতিক জিকেটা কভার করতে চাও, তোমার এই শর্ট কোর্সটা সাম্প্রতিক জিকে দারুণ হবে ইনশাল্লাহ, আমি প্রমিস করতেছি। সো যারা যুক্ত হতে চাও এখনই নাবিলস জিকে আমার যে ফেসবুক পেজ, নকটা এখনই দাও, আগামী 10 সেকেন্ডের মাঝখানে নকটা দিয়ে ফেলো, নাবিলস জিকে পেজে নক দিয়ে ফেলো, যাতে তোমরা সকল ক্লাস এক্সাম সব কিছু বুঝে পাবা আজকের মধ্যেই। এখনই আমাদের প্লেয়ার আছে, এখনই হচ্ছে যে টিম আছে, তোমাদেরকে নক দিবে, তোমাদেরকে রিপ্লাই করবে। তো তোমরা নাবিল জিকে পেজে এখনই নক দিয়ে ফেলো সাম্প্রতিক জিকের এই কোর্সটাতে ভর্তি হয়ে যাওয়ার জন্য। মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা। যে যদি পরেও ভিডিওটা দেখো, অনেক পরে দেখো, রেকর্ডেড থাকবে, কোনো প্রবলেম নাই। চাকরির জন্য দেখেন, অনেক পরে দেখেন, কোনো প্রবলেম নাই। আপনি শুধু যুক্ত হয়ে ক্লাসগুলো করে ফেলবেন, শেষ। ক্লাস আপনি ডাউনলোড করে দেখেন, টেনে দেখেন, ক্লাসগুলো ডাউনলোড করে আপনার কাছে রাখেন, কোনো সমস্যা নাই। ক্লাস এক্সাম সবকিছু সবসময়ের জন্য থাকবে। সো যারা যখনই দেখবে, 7 কলেজ হোক, তোমার টার্গেট 7 কলেজ হোক, তোমার টার্গেট খুলনা বিশ্ববিদ্যালয় হোক, জগন্নাথ হোক, জাহাঙ্গীরনগর হোক, ঢাবি, রাবি, চবি, এই একটা কোর্স সবার জন্য এখনই নক দিয়ে ফেলতে হবে। আর দ্বিতীয়ত ভাই, যাদের টার্গেট যে ভাই আমি তো পড়ছি সবই, কিন্তু আমার কি হয়েছে, আমার হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক জিকেতে এখনো সিরিয়াস প্রবলেম আছে, বাংলাদেশ আন্তর্জাতিক জিকেতে আমাদের এখনো কমপ্লিট হয়নি, বা আমি জানতে চাই কোন টপিকগুলো আসতে পারে, কোন লাইনটা আসবে, বা আমি প্রত্যেকটা টপিকে এক্সাম দিতে চাই। এখন ঢাবি সামনে পরীক্ষা, সামনের পরীক্ষা রয়েছে তোমার মেডিকেলের, সামনে যার যে কোনো পরীক্ষা আছে, এই অফারটা তোমাদের জন্য, এই যে স্পেশাল অফার যেটা দেখতে পাচ্ছ, বাংলাদেশ ও আন্তর্জাতিক জিকের সম্পূর্ণ রেকর্ডেড বান্ডেল তোমরা পাবা 500 টাকায়। সম্পূর্ণ রেকর্ডেড বান্ডেল মাত্র 500 টাকা পাবা। যাদের আর্থিক সমস্যা তারাও আমাকে একটু জানাইও, পেজে মিথ্যা বলে তুমি নিজে সফল হতে পারবে না, তাদেরকে একটু ডিসকাউন্ট করে দিব। নাবিলস জিকে আমার এই পেজে নক দিতে হবে, বলে দেওয়া আছে। তোমার বাংলাদেশ জিকে, আন্তর্জাতিক জিকের প্রত্যেকটা ক্লাস এখন গ্রুপে সাজানো আছে, এক্সাম সহ, সাজেশন সহ। তুমি ঢুকবা, ক্লাসগুলো করে ফেলবা, এক্সাম দিয়ে ফেলবা, বা ক্লাসে দেখবা যে কোনগুলো শুধু ইম্পর্টেন্ট দেখাই দিচ্ছি, অথবা লাস্ট কয়েকদিন আগে মাত্র 2 ঘন্টার একটা সাজেশন ক্লাস দিয়েছিলাম গ্রুপে, সকল স্লাইডগুলো দিয়ে কোনটার কোন টপিকের কোনটা ইম্পর্টেন্ট দেখাই দিয়েছিলাম। ওই সিক্রেট সাজেশনটা যদি নিতে চাও, তোমরা এই নাবিল জিকে পেজে নক দাও। ভাই আমি সাম্প্রতিক জিকে ভর্তি হতে চাই, এটা বলবা, অথবা ভাই সাম্প্রতিক জিকে প্লাস আমার সব কিছু লাগবে, পুরো বাংলাদেশ আন্তর্জাতিক রেকর্ডেড ক্লাস লাগবে, চাকরি হোক বা অ্যাডমিশন যেটাই হোক, এখনই। কারণ তুমি যত লেট করবা তোমার লস, তুমি লেট করে তোমার লস, ক্লাসগুলো তো কভার করতে হবে রেকর্ডেড, একদিন 2টা করে ভিডিও তো দেখতে হবে তোমাকে। সো এখনই নাবিল জিকে পেজে নক দিয়ে ফেলো। আর যারা হচ্ছে 25-26 ব্যাচের, আমার কোর্স থেকে সবচেয়ে বেশি যারা কমন পায়, চান্স পায়, তারা কিন্তু আগে থেকে আমার সাথে প্রিপারেশন নেয়। তো আমার যে প্রি অ্যাডমিশন ব্যাচটা চলেছে, সেটা কিন্তু 25-26 ব্যাচের অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে, অনেকে ভর্তি হয়ে যাচ্ছে, এখন ডিসকাউন্টও চলছে। এইটাতে যারা ভর্তি হবা 25 ব্যাচের অ্যাডমিশনের শেষ অব্দি পাবা, সকল বিশ্ববিদ্যালয় জিকে কভার হয়ে যাবে, এক্সাম ব্যাচ, মডেল টেস্ট ব্যাচ, সাজেশন সব সহ। এখনই ভর্তি হয়ে গেলে তোমার অনেকগুলো টপিক ইন্টারের আগে কভার হয়ে যাবে, কারণ কি এখন কিন্তু কম্পিটিশনটা হিউজ। তাই যারা প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হতে চাও, আমার অলরেডি যারা পেইড ব্যাচে 4000-এর মতো স্টুডেন্টস আছে, আমার এখন নিজের 4000 স্টুডেন্টস আছে। এদের মাঝখানে বেশি হচ্ছে আমার প্রি অ্যাডমিশন ব্যাচের, যারা চান্স পাচ্ছে বেশিরভাগ, যারা এই আগে থেকে ইন্টার থেকে প্রিপারেশন নিচ্ছে। সো যারা এখন কলেজে উঠেছো, কলেজ লাইফে আছো, এখন থেকে সাধারণ প্রিপারেশন নিতে চাও, বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন অল্প করে নিতে চাও আমার সাথে, যে ভাই আপনি গাইডলাইন দেন, আপনি দেখাই দেন, জিকের পাশাপাশি বাংলা ইংলিশ বলেন, কোনটা পড়বো, কোন বই পড়বো, আপনি পড়া দিয়ে দেন, তারা আমার এই প্রি অ্যাডমিশন ব্যাচে এটা স্ক্রিনশট রাখো, কি কি পাবা। সো এটা ক্লাস কিন্তু শীঘ্রই শুরু হয়ে যাবে, সপ্তাহে বেশি প্রেশার থাকবে না, যেহেতু তোমাদের কলেজের পর অল্প অল্প ক্লাস, বাট এইটাই তোমার অ্যাডমিশনের আগে আর পড়তে হবে না, ধরতে হবে না। তোমার ফ্রেন্ডরা তখন নতুন করে পড়বে, তোমার আগেই পড়া শেষ, তুমি টপ করতে পারবে ইনশাল্লাহ। আর যারা চাকরির জন্য জব জিকে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে চান, টার্গেট 11 থেকে 20তম গ্রেড, বিশেষ প্রিলি, শিক্ষক নিবন্ধন, এটারও ক্লাস শুরু হবে, তারাও হচ্ছে এখান থেকে আপনাদের আরও ডিসকাউন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ, এখান থেকে আরও ডিসকাউন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ, তোমরা যদি এখনই নক দাও নাবিলস জিকে পেজে। সো এতক্ষণ তোমাদের সাথে চেষ্টা করেছি যে এমন কিছু টপিক নিয়ে আলোচনা করতে, ব্যাখ্যা করতে, যেটা থেকে আমাদের কমন পড়ে, আমরা ভালো করি। কিন্তু সত্যি কথা বলতে ফ্রি ক্লাসে 10%-এর বেশি দেওয়ারও এখতিয়ার আমাদের থাকে না। প্রশ্ন হতে পারে কেন থাকে না, অনেকেই তো দেয়, একবার পেড ক্লাসে ক্লাস করায়, পরীক্ষার আগে ফ্রি দিয়ে দেয়, হাবি যাবি প্ল্যান লাইভে বসে থাকে, হয় না, একটা ঝামেলা। আমি সেটা করি না, কারণ যারা টাকা দিয়ে ভর্তি হলো গ্রুপে, তারাই আসলে কিছু স্পেশাল জিনিস পাওয়ার দাবিদার। সো তোমরা যারা ছিলে এতক্ষণ অনেক অনেক ধন্যবাদ, তোমাদের সফলতার শুনবো, আপনাদের সফলতা শুনবো, এই আশায় থাকবে। তো যারা এতক্ষণ ছিলেন অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, পড়াশোনা করেন, পিতামাতা স্বপ্ন পূরণ করেন, আমার জন্য দোয়া করবেন যাতে আপনার জন্য আরেকটা রিভিশন ক্লাস আমি নিয়ে আসতে পারি শীঘ্রই। তো যারা এরকম রিভিশন ক্লাস পেতে চান, আরও ফেসবুকে দেখেন বা ইউটিউবে দেখেন, নাবিল জিকে আমার যে ফেসবুক পেজটা ফলো করে দিলে সবসময় ক্লাসগুলো আপডেটগুলো পাবেন। এবং আমি চেষ্টা করি প্রত্যেক ক্লাস ইউটিউবে আপলোড করে দিতে, কারণ অনেকে আছে কি করে ক্লাসগুলো ডাউনলোড করে দেখে, কারণ আমার একটা ক্লাস হলো ডাউনলোড করে দেখেছো, একটু জানাও তো যে ভাই আপনার ক্লাস ডাউনলোড করে রাখি ইউটিউব থেকে। সো অনেকে কি করে ইউটিউবে যায়, ইউটিউবে গিয়ে আমার ক্লাসগুলো ডাউনলোড করে দেখে, এই যে কি করে আমার ক্লাসগুলো ডাউনলোড করে দেখে,
এবং সকল আগের বছরের টেকনিক, ফ্রি লাইভ ক্লাস, শর্টকাট টেকনিক আমি 2-একটা দেখাই, যারা জানে না হয়তো তাদেরকে দেখাতে হবে আমাকে। সো নাবিল হাসান অফিসিয়াল কই গেলি ভাইয়া? তো এই যে নাবিল হাসান অফিসিয়াল আমার ইউটিউব চ্যানেলটা আছে, যারা এখনো যুক্ত নাই সাবস্ক্রাইব করে দিন নাবিল হাসান অফিসিয়াল, কারণ এখানে আপনি সকল ক্লাস টেকনিক আগের পাবেন, টেনে টেনে দেখতে পারবেন, ডাউনলোড করে দেখতে পারবেন। ইউটিউবেও যারা দেখছো বা ফেসবুকে দেখছো, এইটা থেকে এখন সাবস্ক্রাইব করে দিবা। এই ভিডিওগুলো একটু দেখাই, এই যে সকল ভিডিওগুলো কিন্তু এখানে সুন্দর করে সাজানো আছে। সাজেশন হোক, মোটিভেশনগুলো হোক, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়টা ব্লগ করেছি হোক, সাম্প্রতিক জিকে ক্লাসগুলো হোক, কিংবা যে টেকনিকগুলো রয়েছে সেগুলো কিন্তু এটাতে আছে। সো এটাতে দেখে এখন থেকে দেখা শুরু করে দাও। আর যারা ফেসবুকে আসো অবশ্যই নাবিলস জিকে ফেসবুক পেজটা এখনই ফলো করে দাও, দেখা হবে পরবর্তী ক্লাসে। আর যারা কোর্সে যুক্ত হবে, আমি এখন ক্লাস করে কিন্তু আমার আরও 2টা ক্লাস বাকি আছে সাম্প্রতিক ক্লাসের, এগুলো রেকর্ড করবো, এর ফাঁকে তোমাদের সাথে কথা বলে তোমাদেরকে ভর্তি করাবো ইনশাল্লাহ। সো এখন নক দিয়ে ফেলো নাবিল জিকেতে যে কোনো কোর্সের জন্য এখনই, পরে কিন্তু তুমি ভুলে যাবা। আজকে নক দিয়ে রাখো, কালকে ভর্তি হও, কোনো সমস্যা নাই, বিস্তারিত কথাবার্তা বলে রাখো। পরবর্তী ক্লাসে দেখা হবে। যারা যুক্ত ছিলে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। যারা এখন একটা রিয়েক্ট দাওনি, একটা রিয়েক্ট আর নিজের আইডিতে শেয়ার করে রাখো, কারণ তুমি যখন বিশ্ববিদ্যালয়ে চাকরির পরীক্ষার আগে মনে হবে যে সাম্প্রতিকগুলো একটু রিভিশন দেই, তখন আমার এই ক্লাসগুলোতে এসে তুমি হচ্ছে রিভিশন দিয়ে একবার করে মানে স্পিড বাড়ায় রিভিশন দিয়ে ফেলবা। এগুলো তোমার কাছে রাখো, একটু শেয়ার করে রাখো নিজের আইডিতে টাইম লাইনে এই ক্লাসটা। আর যারা কোর্সে যুক্ত হতে চাও এগুলো একটু স্ক্রিনশট রাখো বা এটা একটু স্ক্রিনশট রাখো, ভালো হবে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। এতক্ষণ থাকার জন্য সত্যি অনেক বেশি কৃতজ্ঞ, অনেক বেশি প্রফুল্লিত, উদ্বেলিত, উচ্ছ্বসিত, উৎসাহিত, আনন্দিত, পুলকিত, চমকিত, হকচকিত, খুশি। আসসালামু আলাইকুম।